মারিয়ার স্কুলে পাঠাইছি। মারিয়াকে দেখে পছন্দ করে ফেলছে আমার বন্ধুর ছেলে। কে যেন তার অবস্থা খারাপ করে দিছে, তার ফোনটাও খারাপ করে দিছে। কি? তুমি এই কাজটা কীভাবে করলা? আমাকে বলার প্রয়োজন মনে করো নাই? ছেলেকে তোমরা সোজা স্কুলে পাঠিয়ে দিলা, আর আমি জানি না? কেন, তোর আম্মু বলে নাই তোকে? আসলে আমার মনে ছিল না। কি মনে থাকে তোমার? মারিয়া মারিয়া এখন ছোট, আর সে পড়তে চায়। এখন বিয়েটা বন্ধ করো তোমরা। না, আমি আর কোনো ঝামেলা চাই না। মারিয়ার জন্য তুই অনেক মারামারি করছিস, জানি না কবে তুই আবার মারিয়ার জন্য মানুষ খুন করে ফেলিস। তাই আমি মারিয়ার বিয়ে ঠিক করেছি। ছেলে আমেরিকায় থাকে, লেখাপড়া শেষ করে আইছে। ছেলেটা অনেক ভালো। ভালো না চাই। এখন মারিয়ার বিয়ে বন্ধ মানে বন্ধ। আর শোনো, তোমার বন্ধু ছেলেকে আমি মারছি, আর সে আমার বোনের পিক লুকিয়ে লুকিয়ে তুলছে, তাই তার ফোনটা ভেঙে ফেলছি। কি? আগে যদি বলতা তাহলে এমন কিছু হতো না, বাট মারছে খেত। সে যদি দেখতে চাইতো তাহলে সে বাসায় এসে দেখে যাবে, স্কুলের সামনে কি? বলে আমি রুমে চলে আসলাম। তখন মারিয়া, ভাইয়া আসমু? আয়, কিছু বলবি? ভাইয়া পরীক্ষা তো আমার প্রায় শেষ, চলো না কোথাও থেকে ঘুরে আসি। তোর পরীক্ষা শেষ আর আমার পরীক্ষা শুরু। এখন আমার পড়তে হবে, ঘোরাঘুরি সব বন্ধ। পরীক্ষা শেষ হলে কলেজে ভর্তি হবি তুই। কি? পড়বো না? পরীক্ষা শেষ আবার কলেজ? পরীক্ষার শেষে ঘুরমু আর ঘুমামু। তোর কি ঘোরা ছাড়া কোনো কাজ নাই? কাকে বলছো তুমি? তুমি নিজেও তো কত ঘুরেছো, এখন নিজের সামনে পরীক্ষা, তাই এখন ঘুরতে যেতে পারবে না, আমাকেও যেতে দিবে না। আমি তা মানবো না। আব্বুকে বলে আমি ঘুরতে যাবো। ওকে, যা। আব্বুকে বলবি তো যাবি। আজকে আব্বু কি বলছে শুনবি না? কি বলছো? আমাকে বিয়ে দিবে নাকি? জি, আপু বিয়ে দিয়ে দিবে, বাট আমাকে না, তোমাকে। কি? জি, আপনি জানেন কাকে আমি দুপুরবেলায় মারছি? একটা বকাটে ছেলেকে যে আমি ছবি লুকিয়ে লুকিয়ে তুলেছি, তাকে মারছে। জি আপু, আর সে হলো আব্বুর বন্ধুর ছেলে, আর আপনার হবু জামাই। আপনার বিয়ে ঠিক করেছে আব্বু। ভাইয়া আমি এখন বিয়ে করবো না, তুমি আব্বুকে বলে দাও না আমি পড়বো। ওকে, এখন রুমে যা, আমি আব্বুকে বলবো। ওকে ভাইয়া। মারিয়া চলে গেল। আমি রুমে বসে ফোনে গেম খেলছি। হঠাৎ করে মেঘ কন্যা কল দিল। আমি তাড়াতাড়ি করে মেঘ কন্যার ফোনটা রিসিভ করলাম। কি করেন স্যার আপনি? আপনার কথাই ভাবি ম্যাডাম। ও তাই নাকি? আমার কথা ভাবার কি আছে? জানি না, বাট ভাবতে ভালো লাগে, তাই ভাবি। আচ্ছা, কি করছেন আপনি? ফোনে গেম খেলছি। ওকে, গেম খেলেন, বাই। এই শুনেন, বলতে বলতে কল কেটে দিল। আমি মন খারাপ করে চুপচাপ বসে থাকলাম। তখন আম্মু এসে বলে গেল যে খাবার খেয়ে আসতে। আমি নিচে গেলাম, গিয়ে দেখি সবাই বসে আছে। আমি গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। আম্মু খাবার বেড়ে দিল, সবাই কাছে। তখন আব্বু বলে, কালকে সন্ধ্যার সময় আমাদের কোম্পানির ম্যানেজারের মেয়ের জন্মদিন, তাই আমাদের পরিবারের সবাইকে দাওয়াত দিছে, সবাই যেন যায়। সবাই কালকে রেডি থাকবা। আর আদি, কালকে সন্ধ্যার আগে বাসায় থাকবা। আমরা সবাই পার্টিতে যাবো, ওকে? জি আব্বু বলে খেতে থাকলাম। আর একটু খুশিও হলাম, কারণ আমার আর কষ্ট করে আব্বু আম্মুকে রাজি করাতে হলো না। আমি খেয়ে রুমে চলে আসলাম। কাল ভার্সিটিতে যেতে হবে, তাই বই খাতা কলম রেডি করে নিলাম আর ঘুমানোর জন্য চেষ্টা করলাম। ঘুম আসছে না, তাই আমি মিজানুর রহমান আজহারি সাহেবের একটা ওয়াজ লাগিয়ে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে ফজরের আজান শুনে ঘুম ভেঙে গেল। আমি উঠে উঁচু করে নামাজ পড়ে নিলাম আর একটু সকাল সকাল হাঁটলাম। ভালো লাগলো। রাস্তা দিয়ে আসছি, দেখলাম একটা চা দোকান। আমি এক কাপ চা খেয়ে আসলাম। চাটা অনেক ভালো লাগলো। চা খেয়ে বাসায় আসলাম। এসে গোসল করে ফ্রেশ হয়ে নিচে আসলাম। এসে হালকা পাতলা নাস্তা করে বাসা থেকে বের হলাম। একটা বাস ইশারা দিলাম, বাস থেমে গেল। আমি বাসে উঠে গেলাম, গিয়ে একটা সিটে বসলাম। কিছুক্ষণ পর বাস ভার্সিটির সামনে থেমে গেল আর আমি নেমে গেলাম। ভার্সিটির গেট দিয়ে ঢুকে প্রথমে আদিবাকে দেখতে পেলাম। আমি না দেখার বান করে চলে আসতে যাবো, ঠিক তখনই আদিবা, এই যে আদি শোনো। আমি আদিবার কাছে গেলাম, গিয়ে বললাম, কিছু বলবা? কেমন আছো তুমি আদি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো আদি।
ঠিক তখনই আদিবা বলে উঠল, চুপ করো, সব সময় বেশি কথা বলে। আর সরি আদি, তোমার সাথে এতদিন বাজেভাবে কথা বলার জন্য। কিছু মনে করো না। মানুষ তার নিজের ভুল বুঝতে পারলে তার উপর আর রাগ করে থাকে না, আর সরিও বলতে হবে না। তাহলে আমরা ফ্রেন্ড? সরি, আমি কারোর ফ্রেন্ড হতে চাই না। তাহলে জান্নাতুলের সাথে কি সেটা? দেখেন, এইসব বাদ দেন। আর কিছু বলবেন? না। আমি সাথে সাথে ওইখান থেকে চলে আসলাম, সোজা ক্লাসে চলে গেলাম। কিছুক্ষণ পর সবাই চলে আসলো, আর স্যারও চলে আসলো। স্যার এসে আমাকে বলে, আরে আদি, এতদিন কই ছিলে তুমি? ভার্সিটিতে আসো নাই কেন? স্যার একটু সমস্যা ছিল, তাই আসতে পারি নাই। ও আচ্ছা, এখন থেকে প্রতিদিন আসবা কেমন? তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। জি স্যার। স্যার আমার কাছ থেকে চলে গেল, আর স্যার তার লেকচার দিতে থাকলো। স্যার তার লেকচার শেষ করে একে একে সব ক্লাস শেষ করলাম। ভার্সিটির ছুটি হলো, আমি চলে আসলাম। আদিবা আমাকে 2 বার ডাক দিছে, বাট আমি শুনি নাই। আমার সামনে বাস আসলো, আমি বাসে করে বাসার সামনে চলে আসলাম। কলিং বেল দিতে আম্মু দরজা খুলে দিল। আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম, দেখলাম মারিয়া বসে আছে। আমি খেয়ে রুমে চলে আসলাম, আর একটা ঘুম দিলাম। 5টা বাজে আম্মু ডাক দিয়ে আমার ঘুম ভেঙে দিল, বলে গোসল করে রেডি হতে পার্টিতে যেতে হবে। আসলে আমার মনে ছিল না। ফোনটা হাতে নিয়ে দেখি জান্নাতুল 15টা কল দিছে। হায় হায়, তাড়াতাড়ি করে জান্নাতুলকে কল দিলাম, বাট ধরে নাই। তাই মেসেজ দিলাম যে আমি আসছি, বলে গোসল করে রেডি হয়ে নিচে আসলাম। এসে দেখি সবাই রেডি, গাড়িতে উঠলাম। 30 মিনিট পরে জান্নাতুলের বাসার সামনে আসলাম। আব্বু আম্মু মারিয়া বের হলো। কিছুক্ষণ পরে আমি বের হলাম, আর তখন আব্বু আম্মু আর মারিয়া গাড়ি থেকে বের হলে ম্যানেজার সাহেব এসে আব্বু আম্মু মারিয়াকে নিয়ে গেল। আমি গাড়ি থেকে নেমে একটু সামনে গেলাম, দেখলাম জান্নাতুল দাঁড়িয়ে আছে, তার সাথে কিছু মেয়েও আছে। আমাকে আব্বু ডাক দিল, আদি এইদিকে আয়, ওইখানে কি করছিস? আমাকে নিয়ে গেল তাদের মাঝে, আর সবার সাথে পরিচয় করিয়ে দিল আমাকে। আমার ফোনটা হঠাৎ করে বেজে উঠলো, দেখলাম জান্নাতুল কল দিছে। তাই আমি আম্মুর কাছে গেলাম আর বললাম, আম্মু আমি একটু আসি, বলে একটু দূরে গেলাম, আর জান্নাতুলের কলটা রিসিভ করলাম। সাথে সাথে জান্নাতুল বলে, ওই হারামজাদা, কুত্তা, হাতি, বিড়াল, কই তুই? আরে এইভাবে বকছিস কেন? আমি তো এসেছি। তাহলে কই তুই? দেখ তোর পিছনে আমি দাঁড়িয়ে আছি। কই? বলে আমাকে দেখতে পেল, আর হা হয়ে চেয়ে আছে, কারণ আজকে আমার সব ভিন্ন পোশাক। সাথে সাথে আমার কাছে চলে আসলো আর বলে, এতক্ষণ সময় লাগে আসতে? আর কতগুলা কল দিছি তোকে? চল এখন আমার কাজিনের সাথে পরিচয় করিয়ে দেই। বলে আমাকে নিয়ে গেল। থাক না, আমি মেয়েদের সাথে পরিচয় হতে চাই না। বেশি কথা বলিস তুই। বলে আমাকে নিয়ে গেল জান্নাতুলের তার কাজিনদের সাথে পরিচয় করাতে। দেখতে মাশাল্লাহ এক একটা পরি। আমি দেখে তো ক্রাশ খেয়ে গেলাম। আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। জান্নাতুল এই বলে যে আমি তার বেস্ট ফ্রেন্ড। জান্নাতুলের কাজিনদের নামগুলো শুনে আমি আবার তাদের উপর ক্রাশ খাইছি, কারণ সব কাজিনদের নামের আগে এঞ্জেল বসানো। তাদের মুখখানা দেখে তাই মনে হয়। তারপরে জান্নাতুল আর তার বাবার সাথে পরিচয় করাতে নিয়ে গেল। সেখানে আব্বু আম্মু মারিয়াও ছিল, সবাই বসে গল্প করছে। তখন জান্নাতুল বলে, আব্বু, এই হচ্ছে আদি। বলেছিলাম না আমার এক ফ্রেন্ড আসবে? এই হচ্ছে সেই ফ্রেন্ড আদি। আব্বু আম্মু মারিয়া আঙ্কেল আমার দিকে তাকিয়ে আছে হা করে। তখন জান্নাতুল বলে, কি হলো? ওর দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? তোমরা কি তাকে অপমান করবে নাকি? সে হতে পারে গরিব, তাই বলে তার সম্মান নাই? তার সাথে কথা বলতে পারছো না? আরে মা, কি বলছিস তুই? কাকে পরিচয় করাচ্ছিস? সে তো আমার আগের পরিচয় হয়ে গেছে। মানে? ভাইয়া, ভাইয়া মানে? আরে আদি, তোরা আগে থেকেই পরিচিত, আমাকে আগে বলবি না? আর মামুনি, আদি হচ্ছে আমার একমাত্র ছেলে। কি? তোর বেস্ট ফ্রেন্ড আর তুই পরিচয় জানিস না? বাহ। আদি তো তার পরিচয় দিছে সে একটা গরিব ঘরের ছেলে, আর এছাড়া আমি কিছু জানি না আব্বু। আমার ভাইয়া এমনি সবসময় নর্মাল পোশাক পরে থাকি আর ভার্সিটিতে যায়। বাট এত টাকা থাকার পরেও আদির মনে কোনো অহংকার নেই। দেখতে হবে না ছেলেটা কার? চলো সবাই কেক কাটতে হবে, সময় হয়েছে। আমরা সবাই গেলাম জান্নাতুলের আব্বু আম্মু জান্নাতুলের 2 পাশে, তারপরে এক পাশে তার কাজিনরা,
আরেক পাশে আমি, আব্বু, আম্মু, মারিয়া। কেক কাটলো জান্নাতুল। তার আম্মু প্রথম তাকে খাওয়াই দিল, তারপরে আঙ্কেল। জান্নাতুলও তার আম্মুকে প্রথমে খাওয়াই দিল, তারপরে আব্বুকে খাওয়াই দিল, তারপরে আমার আব্বু আম্মুকে খাওয়াই দিল। আমার আব্বু একটা বক্স উপহার দিল, কে আছে তা আমরা কেউ জানি না। জান্নাতুল উপহার পেয়ে অনেক খুশি হলো। তারপরে সবাই কেক খেলো, আর কেউ কেউ কেক গালেও মুখে মেখে দিল। সবাই আনন্দ করতে থাকলো। তখনই হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠলো। দেখলাম মেঘ কন্যা কল দিছে। আমি তাড়াতাড়ি করে একটু সাইড হলাম আর রিসিভ করলাম। কি করেন? একটা পার্টিতে আসছি। ও, তো কিসের পার্টি? আমার এক ফ্রেন্ডের জন্মদিন, সেইখানে আসলাম। ও, নাম কি আপনার ফ্রেন্ডের? জান্নাতুল। ও আচ্ছা, রাখি। রাখি বলে কেটে দিল। আমি সাথে সাথে কল দিছি, বাট বন্ধ বলতে। পিছন থেকে ফিরে দেখি জান্নাতুল দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি? এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, আর আমি তো ভয় পেয়ে গেছিলাম প্রথমে। তুই এখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিস? আমার এক ফ্রেন্ডের সাথে। তুই এখানে কেন? না মানে, আকাশ আসছে, এইদিকে দাঁড়িয়ে আছে, তাকে উইশ করবে। ভালো, তে যা। আচ্ছা, তুইও চল, দেখবি আকাশকে। আমি বললাম, আরে আমি দেখতে পারবো পরে, বাট তুই এখন যা, গিয়ে দেখ কী গিফট আনছে আকাশ। বলে আমি চলে আসলাম ভিতরে। সবাই হাত মুখ পানি দিয়ে ধুচ্ছে, আমিও ধোয়ার জন্য গেলাম। দেখলাম জান্নাতুলের কাজিনরাও গেছে। ওরা সবাই ফ্রেশ হয়ে সবার জন্য মুখে পানি দিল। আর সাথে সাথে সর্বনাশ, মানে মেকআপ শেষ আর এক একটা পেতনির মতো লাগছে। আমি দেখে তো ফিট হয়ে গেলাম। কাদেরকে আমি এতক্ষণ পরই মনে করছিলাম। মজার জিনিসটা যে এমন করে জানতো, তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে আসলাম। দেখলাম মারিয়া দাঁড়িয়ে আছে। আমি মারিয়ার কাছে গেলাম। তখন মারিয়া বলে, কি ভাইয়া? ভাবিকে তো খুঁজে পেলাম। কই খুঁজে পাচ্ছিস তুই? কেন? জান্নাতুলকে, ওকে ভাবি হিসেবে আমার অনেক ভালো লাগছে। মার খাবি নাকি? তুই বেশি পাকনামি করিস। সে আমার ভার্সিটির ফ্রেন্ড, আর কিছু না, বুঝছিস? বুঝেছি। আমাদেরকে তো বলদ মনে হয় তোমার, না? ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড কাকে বলি সেটা বুঝি আমরা। তুই বেশি পেকে গেছিস। তোর বিয়ের ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি করে। তখনই আম্মু ডাক দিল যে খাবার খেতে। আমি আর মারিয়া গেলাম। সামনে প্লেট দিল। তখন মারিয়া বলে, ভাইয়া, এটা হলো একটা পার্টি, এখানে সুন্দর করে ভদ্রভাবে খেতে হয়। তুই যেভাবে খাবার খাস ওইভাবে খেলে আমাদের মানের জোত আর থাকবে না। ওই তুই কি আমাকে অপমান করছিস নাকি? আরে ভাইয়া, তোমাকে অপমান করার সাহস কি আমার আছে? তুই আমার সাথে ফাইজলামি করিস না। বলে সামনে দেখালাম। দেখলাম জান্নাতুলের কাজিনটার সামনে। ও মা, আবার সেই মেকআপ মেরে সামনে এসে পড়ি সেজে। আর দুগা খাচ্ছি না আমি। সামনে খাবার দিল। খাবার খেয়ে হাত ধুয়ে একটু রাস্তার দিকে গেলাম। গিয়ে দেখি জান্নাতুল একটা ছেলের সাথে কথা বলছে। আমি জান্নাতুলের কাছে গেলাম, আর ছেলেটা আমার কাছেও কেমন কেমন যেন লাগছিল। আমি জান্নাতুলের কাছে গেলাম, আর ছেলেটার সামনে গেল। সে আমাকে দেখে চুপ করে আমার দিকে তাকিয়ে থাকলো। আর জান্নাতুল তাকে বলছে, চুপ কেন? জান্নাতুল পেছনে তাকিয়ে আমাকে দেখে বলে, আরে আদি, পরিচয় করিয়ে দেই, এই হচ্ছে আকাশ, আর আকাশ এই হচ্ছে আদি। আমার বলতে যাবে, আমি থামিয়ে দিলাম। জান্নাতুল পেছনে তাকিয়ে আমাকে দেখে বলে, আদি যে, পরিচয় করিয়ে দেই, এই হচ্ছে আকাশ, আর আকাশ এই হচ্ছে আদি। আমার বলতে যাবে, আমি থামিয়ে দিলাম। আর জান্নাতুল যেই আমাকে পরিচয় করিয়ে দিবে, সে সময় আমি থামিয়ে দিলাম জান্নাতুলকে। তাতে জান্নাতুল একটু অবাক হলো। আর আমি আকাশের দিকে তাকিয়ে থাকলাম। আকাশ জান্নাতুলের সামনে থেকে আমার সামনে আসলো আর আমাকে জড়িয়ে ধরলো। সাথে সাথে আমিও তাকে জড়িয়ে ধরলাম। তখন জান্নাতুল বলে, কি হচ্ছে এসব? কিছুই বুঝতে পারছি না আমি, আমাকে একটু বলবা? আদি হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। আজ অনেক বছর পর দেখা আমার আর আদির। তাহলে এত বছর দেখা করো নাই কেন? দেখা করি নাই, তার একটা কারণ ছিল। কি কারণ? আমার বাবা সেই কারণ। আঙ্কেল আবার কি করেছে? আব্বু গরিবদের দেখতে পারতো না, আর আকাশ ছিল মধ্যবিত্ত। আর আব্বু চাইতো আমি যেন সবসময় বড় লোকের ছেলেদের সাথে চলাফেরা কথাবার্তা করি। আমার ছিল একটা বন্ধু, আকাশ ছাড়া আমার কারোর সাথে চলাফেরা করতে ভালো লাগতো না। আর সেই সময় আকাশেরও। কিন্তু একদিন আব্বু আকাশকে আর তার বাবাকে অপমান করে আর এলাকা থেকে চলে যেতে বাধ্য করে। সেই দিন থেকে আমি আকাশকে হারালাম। আদি, তুই তো এখন সত্যিটা জানিস না।
আর আঙ্কেলকে তুই দোষী মনে করিস না। এখানে আরও একটা সত্যি লুকিয়ে আছে আদি, যেটা তোর আব্বু আর আমার আব্বু জানে, বাট পরে আমি জানতে পারলাম। মানে কি লুকিয়ে আছে আর কি জানতে পারছিস তুই? ওই দিন তোর আব্বু আমাদেরকে অপমান করার পর আমাদের যখন এলাকা থেকে চলে যেতে বাধ্য করলো, তখন ওই দিন রাতের বেলা একটা লোক আমার আব্বুর সাথে দেখা করে আর 20 লক্ষ টাকা আর একটা ঠিকানা দেয়। আমরা ওই ঠিকানায় চলে যাই। সেখানে আমি স্কুলে ভর্তি হই আর আব্বু একটা ছোটোখাটো ব্যবসা শুরু করে। আমাদের পরিবারটা সুখে আছে। আর আমি জানতে পারি এসব নয় কি তোর বাবা করেছে। আব্বু কে এমন করলো? আমি জানি না, বাট আব্বু বলেছে তোদের সামনে যেন আমি কখনো না যাই, বাট তোকে আমি দূর থেকে মনে রাখি। আর আঙ্কেলকে অনেক ধন্যবাদ, আমাদের জন্য অনেক কিছু করেছে। আমি জানতাম না তোরা এখানে আসবি। জানলে কি আসতি না এখানে? না, আর জানাতুল যে তোর বেস্ট ফ্রেন্ড তাও আমি জানতাম না। জানলে আমি কখনো সম্পর্কই করতাম না। আকাশের পরিবারের সাথে তোমাদের সমস্যা, তাই বলে আমার সাথে? আরে জান্নাতুল, তুই মন খারাপ করিস কেন? কে বলে হবে না? আগেরটা আগে এখন তো হয়ে গেছে। আমার দিকে তাকা তুই। না আদি, আকাশকে বলো তাকে চলে যেতে। আরে তুই এমন করছিস কেন? আচ্ছা আকাশ, তুই সরি বল, আগে জান্নাতুলের কাছে যা। সরি বাবু, আর কখনো বলবো না। বাবু বলতে হবে না, যা তুই চলে যা। সত্যি কিন্তু চলে যাব। চলে গেলে কিন্তু আর আসবো না তোমাদের সামনে। ওই তুই কালো পেতনির সাথে রাগ করে আমাদের সামনে আসবি না। লাগবে না তোর কালো পেতনির সাথে রিলেশন করা। তোর জন্য আমি নতুন সুন্দরী মেয়ে দেখবো, তুই চিন্তা করিস না। চল আমার সাথে। এই আদির বাচ্চা আদি, বজ্জাতের কাদি, তুই তো সত্যি সত্যি আমাদের রিলেশনশিপ ভেঙে দিচ্ছিস। তো কি করবো? তোদের বাপ আর বাংলাদেশের অভাব কখন শেষ হবে না। সরি, কথায় কথায় চলে এসেছে, আপুরা কেউ মাইন্ড করবেন না। কুত্তা, তাই বলে কি একটু ঢংও করতে পারবো না? মেয়েরা ঢং করবে না তো কে ঢং করবে? ডং করতে হলে তোর হবু জামার সাথে করবি। আমাকে সামনে রেখে ডং করবি তো লাথি মেরে রাস্তার মাঝখানে ফেলে দিমু। ডাইনিং। থামবি তোরা? তোদের ঝগড়া দেখে আমার হাসি পাচ্ছে। কি করে তোরা ফ্রেন্ড হলি? আরে আদি তো ছিল একটা খ্যাত ছেলে, ভার্সিটিতে তাকে নিয়ে মজা করতে। আমার সাথে ফ্রেন্ডশিপ করার পর আমি তাকে চালাক বানিয়ে দিছি। ও মা, তাই নাকি? ম্যাডাম কোচিং করাতেন নাকি চালাক হবার? ওকে থাম তো এখন, যা তুই এখান থেকে, আমার কথা আছে। জামু। একটা কথা জিজ্ঞেস করার আছে আকাশকে। বল, কি বলবি? তুই কি আদিবাকে চিনিস? আদিবাকে? কেন, তুই আদিবাকে চিনিস না? আরে আমি তো তোর মুখ থেকে নামটা শুনলাম প্রথমবার। জান্নাতুল, তুই সামনে আয় আমার। বল। তুই আমার সাথে মিথ্যা কথা বললি কেন? আমি সত্যি তা জানতে চাই। ওই দিন কি হয়েছিল আর মিথ্যা কেন বললি আমার সাথে? সরি আদি, আসলে ওই দিন আদিবা আমাকে পার্কে দেখে আমার কাছে আসে আর আমাকে বলে যে আমি যেন তোর সাথে তোর আশেপাশে না থাকি। সে নাকি তোকে ভালোবাসে। এই নিয়ে অনেক তর্ক হলো আমাদের মাঝে। আর ওই সময় আমাকে আকাশ কল দিল, আর সেই সময় আদিবারও ফোনে কল আসে, আর দুইজন ফোনটা কেটে দেই আর আমরা ঝগড়ায় লেগে যাই। আমি জানি আদিবা তোর সাথে রিলেশন করতে চায়। তার প্রতিশোধ নেবার জন্য তুই তার শখের গাড়ি ভেঙে দিয়েছিস, তাই সে তোর সাথে রিলেশন করতে চায়। আর আমি চাবো না আমার ফ্রেন্ড কোনো বিপদে পড়ুক। আর আমি তোকে সেদিন পার্কে দেখেছি। আদি তুই কেন সেই দিন পার্কে গেছ সেটা এখন তুই বল। আমি একটা মেয়েকে না দেখে ভালোবেসে ফেলছি। সে নাকি আমাকে চেনে, বাট আমি তাকে চিনি না। সে বলেছে আমার সাথে নাকি দেখা করবে, তাই আমি পার্কে গেছিলাম। বাট তোদের দুজনকে দেখে আমি লুকিয়ে গেছি। কুত্তা, তুই তলে তলে এত দূর চলে গেছিস আর আমাকে একবারও বললি না? যা, তোর সাথে কোনো কথা নাই। আদি, একটা জিনিস আমার ভালো লাগছে যে জান্নাতুর ভালো মন্দটা দেখে আমি না থাকা অবস্থায়। ধন্যবাদ জান্নাতুর, আমার বন্ধুকে সেই সব করার জন্য। আরে পেতনিকে ধন্যবাদ দিতে হবে না, এখন তোর ফোন দে, তাড়াতাড়ি নাম্বার দে, আমিও চলে যেতে হবে। বলে আকাশের কাছ থেকে ফোনটা নিলাম আর নাম্বারটা দিয়ে একটা কল দিয়ে নাম্বারটা সেভ করলাম। আর আম্মুর কল আসলো, আমি রিসিভ করলাম। ওই তাড়াতাড়ি করে ভিতরে আয়, তোর আব্বু তোকে খুঁজতেছে। আসছি বলে কেটে দিলাম।
আর জড়িয়ে ধরে 1 মিনিট পরে ছেড়ে দিলাম আর বললাম যে ভালো থাকিস আর আমার ফ্রেন্ডকে কষ্ট দিস না। জান্নাতুল অনেক ভালো একটা মেয়ে, আর জান্নাতুল তুইও আমার বন্ধুকে কষ্ট দিস না, কেমন? বলে চলে আসলাম ভিতরে। কই ছিলে তখন? একটু রাস্তায় গিয়েছিলাম, ভালো লাগছিল না বলে। ওকে, চলে যেতে হবে। বলে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। দেখলাম জান্নাতুলের কাজিনটা আমার দিকে তাকিয়ে আছে। আমি না দেখার বান করে গাড়িতে উঠে গেলাম। ড্রাইভার গাড়ি চালিয়ে নিয়ে আসলো বাসায়। আমি সুজার রুমে চলে গেলাম আর ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। অনেক ঘুম পাইছে। স্বপ্নের মধ্যে একটা মেয়েকে দেখতে পেলাম, জানি না কে সে, বাট তার মাথার চুলগুলো বাতাসে উড়াচ্ছে। তার পেছনটা দেখে আমার একটা অনুভূতি হচ্ছে, জানি না কেন। আমি দৌড় তার কাছে চলে গেলাম আর তাকে থামতে বললাম। সে থেমে গেল। আমি যেই তার সামনে গেলাম, তখনই আমি যেই মেয়েটার সামনে যাবো তখনই ঘুমটা ভেঙে দিল আম্মু এসে। যাবো। আর একটু পরে আসতে পারলে না তুমি? পারতাম, আরো একটু আগে আসলে। পরে না। আচ্ছা যাও তুমি, আমি আসছি বলে বাথরুমে চলে গেলাম আর ফ্রেশ হয়ে নিচে আসলাম। আম্মু নাস্তা দিল। আমি নাস্তা করে বাসা থেকে বের হলাম। জান্নাতুলকে ফোন দিয়ে বললাম ভার্সিটিতে আসার জন্য। একটা বাসা ধরে ভার্সিটিতে চলে আসলাম। দেখলাম আদিবা আমার সামনে দাঁড়িয়ে আছে। আদি শোনো। আদিবার কাছে গেলাম, তখনই জান্নাতুল। আদি, এখানে আই তুই। না, আদি যাবে না, দরকার হলে তুমি আসো এখানে। আমি তোমার সাথে কথা বলছি না, আমি আদির সাথে কথা বলছি। তুমি কেন কথা বলছো? আদি তুমি বলো, পরে কথা বলবে। সরি আদিবা, আমার জান্নাতুলের সাথে কথা বলতে হবে এখন বলে আমি চলে আসলাম জান্নাতুলের কাছে। বাট আদিবার মনটা খারাপ হয়ে গেছে। ওই, তোকে না বললাম আদিবার সাথে কথা না বলতে? আমি তো যেতে চাই নাই, বাট সে আমাকে ডাকছে। আচ্ছা, আমার বন্ধু রাতে কখন গেছে? 11টা বাজে, সে চলে গেছে। আচ্ছা চল ওইখানে গিয়ে বসি বলে জান্নাতুলকে নিয়ে চলে আসলাম একটা বসার জায়গায়। ওইখান থেকে আদিবাকে দেখলাম সে আগে চলছে, রুটির মতো ফুলছে। দেখ না, মেয়েটা তোর দিকে কেমন করে তাকিয়ে আছে। তুই কিন্তু ভুলেও আদিবার সাথে কথা বলবি না, কোনো না কোনোভাবে তোকে অপমান করবে। আচ্ছা বাবা, আমি তার সাথে কথা বলবো না, ওকে? এখন চল, সময় হয়েছে, ক্লাসে যেতে হবে বলে জান্নাতুলকে নিয়ে ক্লাসের ভিতরে আসলাম। এসে আমি আমার সিটে আর জান্নাতুল তার নিজের সিটে। আদিবাও আসলো, বাট আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। আমি চুপচাপ অন্যদিকে তাকিয়ে আছি। এরই মধ্যে স্যার চলে আসলো, এসে লেকচার দিতে থাকলো। একে একে সব ক্লাস করে নিলাম, বাট আদিবা আমার দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে আমি যখনই তার দিকে তাকাই, ঠিক তখনই দেখি আদিবা আমার দিকে তাকিয়ে আছে। একটা মজার বিষয় হলো, কোনো স্যার আমাকে দেখতে পারে না, কারণ আমি গরিব বলে শুধু একটা স্যার আছে যে আমাকে যথেষ্ট ভালোবাসে। শুধু আমি ইউনিভার্সিটিতে পড়ছি মাত্র মেয়েদের কারণে। একে একে সব ক্লাস শেষ হয়ে গেল। ক্লাস থেকে বের হয়ে জান্নাতুলের সাথে করে বের হলাম ভার্সিটি থেকে। এইবার তো নিজেকে পরিবর্তন কর। এইভাবে থাকতে আমার ভালো লাগে। আচ্ছা, এখন বাসায় যেতে হবে, বাইরে। বলে জান্নাতুলকে বিদায় দিয়ে আমি চলে আসলাম। একটা বাস থেমে আছে, আমি গিয়ে উঠে গেলাম। কিছুক্ষণ পরে বাসে আসলাম, কলিং বেল দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। আমি ভিতরে আসলাম, দেখলাম বাসাটা সুন্দর করে সাজানো হয়েছে। আমি আম্মুকে বললাম, কেউ কি আসবে আম্মু? আসবে না, এসেছিল আমাদের এক আত্মীয়, সে চলে গেছে। ও আচ্ছা, খাবার দাও টেবিলে, আমি ফ্রেশ হয়ে আসছি বলে উপরে চলে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। এসে দেখলাম আম্মু খাবার দিচ্ছে। দেখলাম মুরগির মাংস, গরুর মাংস, এগুলো। আমি খাবার খেয়ে উপরে গেলাম, গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। তখনই মেঘ কন্যা কল দিল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কালকে রাতে কলটা কাটলে কেন? এমনি। আচ্ছা বাই, ভালো থাকেন। এই শুনো শুনো। কি বলেন? আপনি কি কোনো কারণে আমার সাথে রেগে আছেন? না, এমন মনে হলো কেন আপনার? না, কাল রাতে যখন শুনছেন আমি একটা পার্টিতে আছি তখন সব ঠিক ছিল, আর যখন শুনলেন যে একটা মেয়ের জন্মদিন আর নাম জান্নাতুল, তখন মন খারাপ করে কলটা কেটে দিলেন। তো কি করবো বলেন? আপনি আর জান্নাতুল মেয়েটার সাথে কথা বলবেন না। সে আমার ফ্রেন্ড, আর কিছু না। ফ্রেন্ড থেকে সব হয়। আমি বলছি আর কখনো জান্নাতুলের সাথে কথা বলবেন না, মানে না। দেখো, সে আমার ভালো একটা ফ্রেন্ড, আর সে একটা ছেলেকে পছন্দ করে। ভালো ছেলেটা কি তুমি নাকি? কি? আরে না, আমার ফ্রেন্ডকে সে পছন্দ করে। আর কি? কিছু না তো। কি করেন, খাবার খাইছেন আপনি? খাইছি। আচ্ছা বাই, পরে কথা বলবো, কেমন? আমি বললাম বলে কল কেটে দিল।
আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম। আস্তে আস্তে আমিও ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা ঘুম ভেঙে গেল। হাত মুখ ধুয়ে নিচে গেলাম, দেখলাম আম্মু নিচে, সাথে মারিয়াও। আমি গিয়ে আম্মুর পাশে বসলাম। আর মারিয়া হাতের দিকে তাকিয়ে তো অবাক, কারণ আমি মারিয়ার হাতের দিকে তাকিয়ে তো অবাক, কারণ মারিয়ার হাতে একটা ডায়মন্ডের রিং, আংটি। আমি মারিয়াকে বললাম, এত সুন্দর আংটি তুই কোথায় পেলি? তখন মারিয়া বলতে যাবে, তখনই আম্মু মারিয়াকে থামিয়ে দিল। আর আম্মু বলল, আরে তোর আব্বু এইটা বাইরের দেশ থেকে মারিয়ার জন্য আনছে, তার এক বন্ধুকে দিয়ে। ও খুব সুন্দর লাগছে। মারিয়াকে মানাইছে আংটিটা। তুই ঠিক বলছিস। মারিয়াকে মানাইছে আংটিটা। মারিয়া কথা বল, এই মারিয়া শুন, কি হয়েছে তোর? কে শুনে কার কথা? আমি মারিয়ার পিছু পিছু যেতে থাকলাম। সে সিঁড়ি দিয়ে ওপরে যাবো, তখনই আব্বুর ডাক। আদি, কালকে ফ্রি আছিস বাবা? জি আব্বু, ফ্রি আছি। কালকে একটু অফিসে যেতে পারবি? আমি কালকে বাসায় থাকবো, তুই অফিসে যাবি। আব্বু, আমি তো কিছু বুঝি না তোমার ব্যবসা। তোর কিছু করতে হবে না, তুই অফিসে থাকলেই হবে। আচ্ছা আব্বু, বাট আমার একটা প্রশ্ন ছিল তোমার কাছে। আচ্ছা বলো, বাট তার আগে সোফায় গিয়ে বসি, তারপর বলো। আচ্ছা চলো আব্বু, বলে সোফায় বসলাম আর বললাম, আচ্ছা আব্বু, আকাশের কথা তোমার মনে আছে? আকাশটা আবার কে? যাকে তুমি এলাকা থেকে তাড়িয়ে দিছো? আব্বু মনে নাই। কি বলতে চাস তুই? কিছু বলতে চাই না, বাট ওই দিন রাতে কি হয়েছিল একটু বলবা? কি হয়েছে ওই দিন রাতে? আমি কি করে জানবো? ওই দিন রাতে আকাশের আব্বুর সাথে একটা লোক দেখা করে আর অনেক টাকা আকাশের আব্বুকে দেয়, আর তোমার নামে সেই টাকাটা দেওয়া হয়। যদি টাকা দিতে হয় তাহলে কেন তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিলে? কিছু কিছু সময় সন্তানের মঙ্গলের জন্য অন্যায় কাজটা বাবারা করে। বুঝলাম না আব্বু তোমার কথাটা। যখন দেখলাম তুই লেখাপড়া না করে শুধু আকাশ আর আকাশ করছিস, তোর লেখাপড়ার কোনো আগ্রহ নেই, আর তুই আমার একমাত্র ছেলে, তোর গায়ে আমি হাত তুলতেও পারছি না, তাই বাধ্য হয়ে অন্যায় কাজটা করছি। আর কিছু টাকা থাকার জন্য বাসায় সব দিয়ে পাঠিয়ে দিলাম অন্য শহরে ওদেরকে। তাই বলে ওদের সাথে এমনটা করা ঠিক হয় নাই তোমার? বাট ওদের কাছে আমি ক্ষমা চেয়ে নিব যদি কখনো দেখা হয়। তাহলে ঠিক আছে আব্বু, আর কিছু বলবা? না, আর কিছু বলবো না। তাহলে এখন আমি আসছি, বাইরে যাবো, অনেক দিন হলো বের হয় নাই। ওকে যা, বাট সন্ধ্যার আগে বাসায় চলে আসবি, কেমন? আসমু বলে বাসা থেকে বের হলাম আর আকাশকে কল দিলাম। কেমন আছিস আদি? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। কি করিস তুই? রাস্তায় একা একা হাঁটছি, তুই কি করছিস? একটা নদীর পাড়ে বসে আছি আমি। আকাশ আব্বু সরি বলছে আর তোরা চলে আয় এখানে। না আদি, এখন আমরা ভালো আছি, কোনো ঝামেলা চাই না আমি। আরে পাগল, সমস্যা নাই, চলে আয়, আব্বু কিছু বলবে না, তোদের কোনো সমস্যা হবে না, আমি বলছি তো। ওকে, দেখি কি করা যায়, আব্বুকে বলি দেখি। ওকে তাহলে রাখছি, কেমন? ওকে রাখ। আমি কলটা কেটে দিয়ে একটা ব্রিজের কাছে গেলাম। বিকালবেলা প্রকৃতির সৌন্দর্য আর শীতল ব্রিজ, এর চারপাশটা অনেক সুন্দর লাগছে। একটা রোমান্টিক পরিবেশ তৈরি হয়ে গেল। পকেটে ফোনটা বাজতে থাকলো। পকেট থেকে ফোনটা হাতে নিয়ে দেখি মেঘ কন্যা কল দিছে। সাথে সাথে রিসিভ করলাম। কি করেন? একটা ব্রিজের সামনে দাঁড়িয়ে আছে। ব্রিজের সামনে কি করেন? কোন ব্রিজের সামনে? প্রকৃতির ভালোবাসা দেখি আর বিরুলিয়া ব্রিজের সামনে। মানে প্রকৃতি কিভাবে ভালোবাসে? মানুষ যেভাবে ভালোবাসতে পারে ঠিক প্রকৃতিও ওইভাবে ভালোবাসতে জানে। যদি ভালোবাসাটা না থাকতো তাহলে বিকালবেলা এত মানুষ এই ব্রিজের সামনে আসতো না। প্রকৃতি ভালোবাসা থেকে আমারও ভালোবাসি। তা আপনি ঠিক বলেছেন, প্রকৃতির ভালোবাসা আছে, আর সেই ভালোবাসা দেখতে হলে বিকালবেলা কোনো এক সুন্দর জায়গায় যেতে হয়। আচ্ছা, আপনার পরিচয়টা তো দেন এখন। বাই, পরে কথা বলবো। আমি বললাম, এই না শুনেন, কে শুনে কার কথা। কল সাথে সাথে কেটে দিল। কিছুক্ষণ ব্রিজের থেকে চলে আসলাম। সন্ধ্যার সময় বাসে এসে আমি গিয়ে সোফায় বসলাম। আম্মু এসে 1 কাপ চা দিল। আমি চা খেয়ে রুমে গেলাম ফ্রেশ হয়ে পড়তে বসলাম। অনেকক্ষণ পড়ার পরে আম্মু এসে ডেকে গেল খাবার খাওয়ার জন্য। আমি খাবার খেয়ে এসে ঘুমিয়ে গেলাম। কাল থেকে অফিসে যেতে হবে, তাই সকালবেলা আম্মু ঘুম থেকে উঠিয়ে দিল অফিসে যাওয়ার জন্য। আমি উঠে ফ্রেশ হয়ে আব্বুর গাড়ি নিয়ে বের হলাম অফিসের উদ্দেশ্যে। 20 মিনিট পরে অফিসে গেলাম। অফিসের সব লোকেরা আমাকে অভিনন্দন জানিয়ে আহ্বান করে, আর আব্বু যেখানে বসে সেখানে আমাকে বসতে দিল। আমি বসে গেম খেলতে থাকলাম। কোনো কাজ নেই আমার, ভালো লাগছে না। দেখতে দেখতে দুপুর হয়ে গেল।
তাই আমি একটা ভালো রেস্টুরেন্টে গেলাম খাবার খাওয়ার জন্য। গিয়ে খাবার অর্ডার দিলাম। চারদিকে লোকগুলো দেখতে থাকলাম। আমার খাবার সামনে চলে আসলো। যে খাবার খামো ঠিক তখনই দেখলাম, আর রাগে আমার মাথা আগুন ধরে গেল। কারণ আমার সামনে হলো, আমি খাবার নিয়ে বসলাম আর চোখ আমার সামনে গেল। দেখলাম মারিয়া আর সেই ছেলেটা, সাথে দেখলাম আদিবাকেও। আমার তো মাথা নষ্ট হয়ে গেছে। আমার সামনে দিয়ে মারিয়া, আদিবা আর ছেলেটা চলে গেল। আমাকে দেখে নাই ওরা। আমি পকেট থেকে ফোনটা বের করে সাথে সাথে বাসায় কল দিলাম আব্বুর কাছে। আব্বু ফোনটা রিসিভ করে। বল আদি। আব্বু, মারিয়া কই? কেন, মারিয়া তার রুমে। ও আচ্ছা, তুমি কি শিওর? আমি শিওর। তুই কই? আম্মু কই? আম্মুর কাছে ফোনটা দাও। দিচ্ছি, বাট রেগে আছিস মনে হয় তুই। কি হয়েছে তোর? আমাকে বল, কোনো সমস্যা হয়েছে নাকি? আমি ম্যানেজারকে ফোন দিচ্ছি। না না না, ম্যানেজারকে কল দিতে হবে না, কোনো সমস্যা নাই, বাট আম্মুর কাছে ফোনটা দাও। ওকে, দিচ্ছি। কি বল বাবা, কি হয়েছে তোর? আম্মু, মারিয়া কই? কেন, মারিয়া তার রুমে। ওকে যাও, মারিয়ার কাছে ফোনটা নিয়ে যাও তাড়াতাড়ি, মারিয়ার সাথে আমার কথা আছে। আচ্ছা, নিয়ে যাচ্ছি। ওকে তাড়াতাড়ি যাও, 1 মিনিট পরে। হ্যালো ভাইয়া, কি বলবা বলো। আমি তো রীতিমতো অবাক, আমার মুখ দিয়ে আর কথা বের হচ্ছে না। কি করবো, আমি পাগল হয়ে যাচ্ছি। আমার সামনে কি সত্যি মারিয়া নাকি আমার চোখের সমস্যা, কিছু বুঝতে পারছি না। আমি বললাম ফোনটা রাখো বলে আমি ফোনটা কেটে দিলাম। আমার ক্ষুদায় মনে হয় উল্টা পাল্টা হয়েছে। খাবারটা খেয়ে নিলাম, আবারও ওদের দিকে তাকালাম, ঠিকই মারিয়াকে দেখছি। আমি খাবারের বিলটা দিলাম, দেখলাম আদিবও ওই জায়গায় নাই। তাই আমার ওই সুযোগটা কাজে লাগাতে হবে, কারণ আদিবার থাকা অবস্থায় গেলে আর যদি মিস্টেক হয় তাহলে তো আমার মানজত সব শেষ। তাই আদিবা নাই, আমি ওদের সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম মেয়েটা আমাকে দেখে দাঁড়িয়ে গেল আর ভাইয়া বলে ডাকলো। তার মানে এইটাই মারিয়া? ভাইয়া তুমি এখানে? আমার রাগে মাথা গরম হয়ে গেছে। কোনো কথা না বলে কষিয়ে 2টা থাপ্পড় মারলাম আর হাতটা ধরলাম আর নিয়ে আসতে যাবো, তখন ছেলেটা বলে, আমি সাগর, আর মারিয়ার কোনো দোষ নাই ভাইয়া, ওকে কিছু বলবেন না। আপনি কোনো কথা বলবেন না। আমি কি কর্ম কি না কর্ম সেটা আমার ব্যাপার, বাট আপনি কোনো কথা বলবেন না। আমার সাথে সবাই গেম খেলছে না, বাসায় চল। মারিয়া চুপ করে কান্না করছে। মারিয়া হাত ধরে নিয়ে আসছি। তখন আদিবা তার বাইকে বলছে, কে উনি? আমার হবু ভাবিকে নিয়ে যাচ্ছে। তার বড় ভাই নিয়ে যাচ্ছে। আমি মারিয়াকে গাড়িতে তুললাম আর অফিসে ফোন দিয়ে ম্যানেজারকে বললাম যে আমি আর আসবো না, আপনি সব গুছিয়ে নিন বলে কলটা কেটে দিলাম। আমি গাড়ি নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। 20 মিনিট পরে বাসায় আসলাম, বাট মারিয়াকে গাড়িতে রেখে। আমাকে দেখে আব্বু অবাক, আম্মু অবাক। আমি বললাম মারিয়া কই? মারিয়া তো উপরে। ওকে, মারিয়াকে ডাকো আর বলো যে আমি ডাকছি তাকে। মারিয়া কই তুই? নিচে আয়, তোর ভাই তোকে ডাকছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, বাট কোনো রাও শব্দ পেলাম না। আমি আম্মু আব্বুর দিকে তাকালাম আর গাড়ি থেকে মারিয়াকে নামিয়ে নিয়ে আসলাম। আব্বু আম্মু চুপ করে আছে। আমি আম্মুকে বললাম, ওই সময় কাকে দিয়ে কথা বলাইছো আমার সাথে তোমরা? আর মারিয়া যে বাইরে গেছে তোমরা কি জানতে? তারা চুপ করে আছে, তার মানে তোমরা জানতে? না মানে আদি হয়েছে কি? থামিয়ে দিলাম। সোজা মারিয়ার কাছে গেলাম, গিয়ে বললাম সত্যিটা কি সেইটা বল আমাকে তুই। কালকে সাগরের বাসার লোকেরা এসে আমাকে আংটি পরিয়ে গেছে, আর আজকে বাসা থেকে বলে আমাকে নিয়ে গিয়ে দুপুরে খাবার খাবে আর একটু ঘোরাফেরা করবে। ও আচ্ছা, এই কাহিনী। এই জন্য আমাকে তোমরা অবশ্যই বাড়িয়েছো না? এই বিয়ে বন্ধ মানে বন্ধ। ওই আংটিটা এখনই খুলে দে বলে আঙ্গুল ধরে টানাটানি করা শুরু করে দিলাম, বাট খুলছে না। তখন আম্মু বলে, আরে আরে কি করছিস? ওর আঙুলের সমস্যা হবে তো, আর ওদের পরিবারটা তো অনেক ভালো। তোর সমস্যা কই মারিয়া? তুই রুমে যা। মারিয়া এখন বিয়ের বয়স হয় নাই, আর ওকে বিয়ে দেওয়া এত তাড়াতাড়ি কিসের? মারিয়ার বিয়ে এখন বন্ধ। ছেলে ভালো, তার পরিবার ভালো, তুই এমন শুরু করছিস কেন? আর মারিয়ার জন্য তুই শুধু শুধু মারামারি করিস। তাই আমি মারিয়ার বিয়ে ঠিক করেছি, আর এই বিয়েটা হবে আমার বন্ধুর ছেলে, সে অনেক ভালো। ওদের পরিবারটা আমি খুব ভালো করে চিনি, আর চিনি বলে আমি আমার বোনকে ওই পরিবারে যেতে দিব না। আদি, এখন তুই উপরে যা, তোর সাথে পরে কথা বলবো। যা তুই এখন রুমে গিয়ে ফ্রেশ হ, তারপরে তোর সাথে কথা বলবো। ওকে, বাট মারিয়ার সাজিয়ে আমার সাথে কাকে কথা বলালো? তাকে তো দেখবো নাকি তাকে একটু দেখি? যেতে বললাম না, যা এখন, দেখতে হবে না তোর।
আমি চুপচাপ করে উপরে চলে গেলাম, গিয়ে শার্ট প্যান্ট খুলে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। একটু চোখটা লেগে গেল, তখনই জান্নাতুল কল দিলেও আমি রিসিভ করলাম। কি রে, আজকে ভার্সিটিতে আসিস নাই কেন তুই? আজকে আব্বুর অফিসে গিয়েছিলাম, তাই যেতে পারি নাই ভার্সিটিতে। ও, তো এখন কি অফিসে নাকি? না রে, বাসে চলে এসেছি। কেন, অফিস ভালো লাগে নাই তোর? অফিস তো ভালোই লাগছে, বাট কি? তারপরে আমি সব বললাম জান্নাতুলকে যে আদিবার ভাইয়ের সাথে মারিয়ার বিয়ে ঠিক করেছে। আমাকে না জানি আবার আংটিও পড়িয়ে গেছে। অনেক চেষ্টা করছি খুলতে, কিন্তু পারছি না আংটি। এই বিয়ে হলে মারিয়া সুখে থাকতে পারবে না। আমি চাই না যে মারিয়া কষ্টে থাকে, তাই বিয়েটা বন্ধ করতে হবে। এখন আমাকে কী যে কর্ম কিছু বুঝতে পারছি না। আমার মাথাটা গরম হয়ে আছে। মারিয়াকে আজকে মারছি আমি। তুই শুধু শুধু মারিয়াকে মারছিস, সে তো ইচ্ছা করে করে নাই। কী করবো, মাথা গরম হলে যা হয় আর কি। রাগের বসে ওকে আমি মারছি। আমার রাগ উঠলে রাগ কন্ট্রোল করতে পারি না, তখন আমি কিছু একটা করে বসি। সত্যি সত্যি রাগ আমি কন্ট্রোল করতে পারি না। মুখ দিয়ে যা আসে তাই বলে ফেলি, আর হাতের কাছে যা থাকে তা দিয়ে মারামারি করে ফেলি। তুই যাই বলিস না কেন, মারিয়াকে মারা তোর ঠিক হয় না আদি। তুই মারিয়াকে সরি বলবি এখন, যা। তাই করতে হবে। যে বোনকে ফুলের আঁচল লাগাতে দেই নাই, সে বোনকে আমি আজকে মারলাম। সত্যি আমি এটা চাই নাই। এখন আমার অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা রাখি, পরে কথা বলবো বলে কেটে দিলাম। মুখে ঠান্ডা পানি দিলাম, মুখটা মুছে কাটে বসলাম। তখনই মারিয়া আমার রুমে আসলো। এই নাও ভাইয়া আংটিটা। তুই কান্না করছিস কেন? আচ্ছা সরি মারিয়া, আমাকে ক্ষমা করে দে, আর কান্না করিস না তুই। তুমি সরি বলছো কেন? সরি তো আমি বলবো। মারিয়া, আমার ভুল হয়েছে তোকে মারাটা। আর তুই তো জানিস যে আমার মাথা গরম হলে আমি কিছু একটা করি বসি। আর যখন দেখলাম ওই ছেলের সাথে, তখন আমার মাথাটা গরম হয়ে যায়। মারিয়া বোন, আমার এই পরিবারটা ভালো না। তুই এই পরিবারে গেলে তুই কখনো সুখী হতে পারবি না। আর সাগরের যে বোনটা আছে, সে মেয়েটা অনেক খারাপ, সে তোকে কখনো সুখে থাকতে দিবে না। তাই আমি বিয়েটা বন্ধ করে দিচ্ছি। তুই লেখাপড়া কর, তার থেকে ভালো ছেলে পাওয়া যাবে ইনশাল্লাহ। ভাইয়া বিয়ে করার আমার কোনো ইচ্ছে নেই, আর আব্বু বলেছে বলেই আমি ওদের সাথে গিয়েছি। আমি আব্বুকে কোনো কষ্ট দিতে পারবো না ভাইয়া। আর এখানে আংটিটা দেওয়া আছে, তুমি আব্বু আম্মুকে দিয়ে দিবা। মারিয়া, তুই কি এখন আমার উপর অভিমান করে আছিস বোন? না ভাইয়া, তুমি তো আমার ভালোর জন্যই মেরেছো ভাইয়া। মারিয়া, তুই কিন্তু অপরাধী বানিয়ে দিচ্ছিস। আচ্ছা যা, কানে ধরছি আমি। এই দেখ, কানে ধরে উঠবস করছি। দেখলাম মারিয়া একটু হাসলো। হয়েছে, আর নাটক করতে হবে না, আমি গেলাম। ওকে যা, এখন একটু শান্তি লাগছে, একটু রেস্ট নিলাম, মাথা ঠান্ডা হয়েছে। কিছুক্ষণ পর আব্বুর রুমে গেলাম। কিছু বলবি? বলবো। এই নাও আংটি। আংটি মানে? তুই কি মারিয়ার হাত থেকে এই আংটিটা খুলে রাখছিস? না, মারিয়া নিজে আংটিটা আমাকে দিয়েছে। মারিয়া, ওই মারিয়া। জি আব্বু, আসছি। জি বলো আব্বু। তুই কি আদির হাতে আংটি খুলে দিছিস, নাকি আদি জোর করে খুলছে? না আব্বু, আমি আংটি খুলে ভাইয়ের হাতে দিয়েছি। কেন, ছেলে কি তোমার পছন্দ হয় নাই? সোজা প্রশ্নের উত্তর দিবা আমার সাথে। না মানে ভাইয়া যা বলবে তাই হবে। ভাইয়াকে কষ্ট দিতে আমি পারুম না। তোর সমস্যাটা কই একটু বলবি? ওদের পরিবারটা অনেক ভালো। মারিয়া তুই উপরে যা বলে মারিয়াকে পাঠিয়ে দিলাম। আর বললাম আমি ওদের পরিবারটাকে চিনি, আর তোমার বন্ধুর মেয়েটা খুব ভালো করে চিনি। সে কেমন মেয়ে, ওই মেয়ে মারিয়াকে সুখে থাকতে দিবে না। ওই কীভাবে? হ্যাঁ, তাকিয়ে আছো কেন? তুই কি করে চিনলি? তোমার বন্ধুর মেয়ে আমার সাথে পড়ে, আর অনেক অহংকারী আর জগড়াটে। আমি বুঝতে পারছি, বাট কি বলবো ওদেরকে? যা মন চায় তাই বলে দেয়। ওকে, দেখি কি করা যায়। আমি বললাম ওকে বলে চলে আসলাম। সুজা ছাদে চলে গেলাম, গিয়ে চারদিকে তাকালাম, দেখলাম আমার কাছে অনেক সুন্দর লাগছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। চলে আসলাম, হঠাৎ করে ম্যাককোনার ফোন। আমি ফোনটা রিসিভ করলাম। কি করেন? আকাশ দেখছি, তুমি কি করো? সেম, আমিও, বাট হাতে এক কাপ কফি আছে সাথে। ভালো। আচ্ছা, তোমার সাথে দেখা করতে সত্যি আমার মন চাইছে। প্লিজ আসো, আমরা দেখা করি। এত তাড়াহুড়ো কেন? ওয়েট করো, দেখা তো অবশ্যই হবে, তখন চিনে নিতে হবে আমাকে। যদি না চিনি তাহলে কি হবে? তখন আর কিছু করার থাকবে না আমার। না না না, এটা বলবে না প্লিজ। আরে আপনি এমন করছেন কেন? আমি আপনার কি হই যে আমাকে দেখতে হবে, আমার সাথে কথা বলতে হবে?
জানি না, বাট তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে। ও মা, তাই নাকি? তাই। আচ্ছা বাই, আব্বু আসছে। আমি বললাম ওকে বাই, তারপর ফোনটা কেটে দিলাম। ছাদটা দেখতে থাকলাম। ছাদ থেকে সূর্য ডুবে যাচ্ছে, আকাশটা অন্ধকার হয়ে আসছে। আমি ছাদ থেকে নেমে আসলাম। নিচে এসে দেখি বাসায় সবাই চুপচাপ। আমি আম্মুর পাশে বসলাম, বাট আম্মু আব্বু আমার দিকে তাকায় না। তাই আম্মুর সামনে থেকে রিমোটটা নিয়ে আমি টম অ্যান্ড জেরি লাগিয়ে দিলাম। আমি নিজে নিজে হাসতে থাকলাম। কিছুক্ষণ পরে দেখলাম আব্বু আম্মু মুখেও হাসি আসলো। কার্টুন মানুষের মন মুহূর্তে মধ্যে ভালো করে দিতে পারে, যদিও সেটা বিরক্তকর মনে না হয়। আদি, আরেকটা বার ভেবে দেখ বাবা, ছেলেটা সত্যিই ভালো। হয়তো আমার বন্ধুর মেয়েটা একটু তেরে, বাট আমার বন্ধু ও তার স্ত্রী খুব ভালো। আদি, তোমার বন্ধু ভালো, বাট যতদিন আছে ততদিন আমার বোনের জীবনটা নরক করে দেবে। আমি চাই না কেউ আমার বোনকে কষ্ট দেখ। বিয়ে বন্ধু মানে বন্ধু, আর এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। আব্বু, এখন কি করে তোর আব্বু ওদেরকে আংটি ফিরিয়ে দিবে বল? একটা মান সম্মানের ব্যাপার আছে না, বল? একটু বোঝার চেষ্টা কর বাবা। আমি রুমে যাচ্ছি, কাল ভার্সিটিতে যেতে হবে। আদি, ভেবে দেখ, তোর বাবার সম্মানটা নষ্ট হয়ে যাবে। আমি কোনো কথার জবাব না দিয়ে চলে আসলাম রুমে। এসে পড়তে বসলাম। 10 মিনিট পড়ার পরে আর মন বসে না আমার, তাই আবার ফোনটা হাতে নিয়ে গেম খেলতে শুরু করে দিলাম। কখন যে 10টা বেজে গেছে বলতে পারছি না। আম্মু এসে ডেকে গেল খাবার খেতে। আমি নিচে গেলাম, সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমি গিয়ে বসলাম। সবাই যার যার মতো করে খেতে লাগলো। কেউ আমার সাথে কথা বলছে না, তাই আমি প্লেটে খাবারগুলো খেয়ে রুমে চলে গেলাম আর ঘুমিয়ে গেলাম। 8:45 ঘুম ভেঙে গেল। আমি ফ্রেশ হয়ে ভার্সিটি যাবার জন্য রেডি হয়ে বাসা থেকে বের হলাম। আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি, হঠাৎ করে কেউ একজন আমার নাম ধরে ডাকে। আমি পেছনে তাকিয়ে তো অবাক, কারণ সে ছিল পিছনে তাকিয়ে তো অবাক, কারণ আমার পিছনে ছিল সাগর ভাই। আমি দাঁড়িয়ে গেলাম, আরও বললাম আপনি এখানে কেন, আর আমাকে ডাকছেন কেন? তখন সাগর ভাই বলে, আদি ভাই, আপনার সাথে একটু কথা ছিল। যদি আপনার হাতে সময় থাকে তাহলে কোনো একটা কফি শপে বসে কফি খেতে খেতে কথা বলি। আমার হাতে তেমন কোনো সময় নেই, এখন আমাকে যেতে হবে। যা বলার এখানে বলেন। আচ্ছা আদি ভাই, আমি কি দেখতে এতটাই খারাপ? এই কথা বলার জন্য আমাকে এখানে দাঁড় করেছেন? আপনার বাসায় আয়না কি নাই নাকি? আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন আপনি কেমন সুন্দর না কালো। আদি ভাই, আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন। আপনি শুধু শুধু বিয়েটা ভেঙে দিচ্ছেন। আঙ্কেল রাতে আব্বুকে কল দিয়ে বলে দিছে যে বিয়েটা হবে না। আমার ছেলে রাজি না। কি কারণে বিয়েটা ভাঙছেন একটু বলবেন? কারণটা আপনার না জানলেও চলবে, এখন আপনি আসতে পারেন। কারণটা বললে ভালো হয় ভাই। আর আমি আপনার বোনকে সুখে রাখবো, সত্যি বলছি ভাইয়া, বিশ্বাস করেন প্লিজ, বিয়েটা ভেঙে দিয়েন না ভাইয়া। আমার ভার্সিটির সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে বলে আমি চলে আসলাম। একটা বাসকে হাতের ইশারায় দাঁড় করালাম। আমি বাসে উঠে গেলাম, পিছনে আর তাকালাম না। কিছুক্ষণ পরে বাস চলে আসলে ভার্সিটির সামনে আমি ভাড়া দিয়ে নেমে গেলাম। ভার্সিটির গেট দিয়ে যে ঢুকবো ঠিক তখনই একটা অঘটন ঘটলো। যে ঢুকলাম ঠিক তখনই একটা মেয়ের সাথে আমার ধাক্কা লেগে, আর মেয়েটা আইসক্রিম খাচ্ছিল। মেয়েটা নিচে পড়ে যায়। আইসক্রিমটা মেয়েটা কাপড়টা লেগে পুরো নষ্ট করে দিল। আমি মেয়েটাকে নিচ থেকে তুলে সরি বললাম। তখন মেয়েটা কোনো কথা না বলে টাস করে কয়েকটা তাপড় বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলাম। তখন কোথা থেকে যেন আদিবাসী আসলো, তাপড় মারাটা দেখছিল। আদিবাসী কোনো কথা না বলে ওই মেয়েটাকেও কয়েকটা তাপড় বসিয়ে দিল। আমাকে মারার সাহস কোথায় পেলি তুই? জানিস আমি কে, তোর কি করতে পারি? আগে বল, তুই ওকে চর মারলি কেন? তুই কে সেটা আমার জানার বিষয় না। সে আমাকে ধাক্কা মেরে নিচে ফেলাই দিছে, আর আমার আইসক্রিম দিয়ে আমার কাপড়টা নষ্ট করে দিছে। এখন কি আমার এই কাপড়ের দামটা কি সে দেবে? 5,000 টাকা। আর দিবেই বা কোথা থেকে সে? না তার পরনের কাপড় কিনে দেবে সে? চুপ, একেবারে চুপ, আর একটা কথাও বলবি না তুই। বলে ব্যাগ থেকে 5,000 টাকা বের করে তখন আদিবা বন্ধুরা বলে, এই আদিবা, এই কি করছিস? আদি তো তোর শত্রু, আর আদির উপর তো তোর অনেক প্রতিশোধ নেওয়ার কথা। তুই কি ভুলে গেছিস সেই দিনের কথা, যেদিন তোর গাড়িটা ভেঙে দিছিল? আর আজ তুই তার উপকার করছিস? চুপ কর তোরা, আর এই নেন আপনার টাকা, আর সরি বলেন তাকে। সরি বলতে পারবো না, আর সরি বা কেন বলবো? দোষটা ওর ছিল, আমার না। দোষটা কিন্তু তোরও ছিল, কারণ ধাক্কা কিন্তু সে একা খায় নাই, তুইও তার সাথে ধাক্কা খাইছোস। তাই সরি বল এখন। থাক, সরি বলতে হবে না।
আপনি চলে যান এখান থেকে। ধাক্কা খাওয়া মেয়েকে বললাম। ওই মেয়ে থাম, কোথাও যাবি না। ধাক্কার জন্য তুই ওকে থাপ্পড় দিছস। আচ্ছা, ও না হয় না দেখে ধাক্কা খাইছে, বাট তুই তো দেখে খাইছস, তাহলে ওর থেকে তোর বেশি দোষ। আমাকে আবার মারলে ওই ফক্কিনি পোলার জন্য? চুপ মানে চুপ, ফকিনিকে আর একবার ফকিনি বলবি তোর খবর আছে। এখন সরি বল, না হলে কিন্তু অন্য কিছু করে বসমো। তোর ক্ষতিপূরণ তোকে দিয়ে দিছি। সরি। মেয়েটা গালে হাত দিয়ে চলে যাচ্ছে আর বলছে, তোদেরকে আমি দেখে নিমু, কাউকে ছাড়বো না। বলে চলে গেল। আমি তো আদিবাকে দেখে অবাক। এ কি সে আদিবা যে আমাকে ফকিনি আর ছোট লোক বাদে কোনো কথা বলতো না? কি এমন করে তাকিয়ে আছেন কেন? ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দিতে হবে না, আমরা কি ফ্রেন্ড হতে পারি? তখন পিছন থেকে জান্নাতুল বলে, না, কখনো না। তোমাকে ফ্রেন্ড বানানো মানে হলো আমাদের বিপদ। চাই না তোমার মতো ফ্রেন্ড। আমি সত্যি বলছি, তোমাদের কোনো ক্ষতি করার জন্য ফ্রেন্ড হতে আসি নাই। জান্নাতুল আদিবাকে একটা চান্স দেওয়া যাক অন্তত পক্ষে। আদি, তুই বুঝতে পারছিস না, তুই বোকা, তাই তুই বলছিস। দেখিস এক সময় না এক সময় সে প্রতিশোধ নিবেই। এইটা ঠিক যে আমি প্রতিশোধ নিতাম আর তোমার ক্ষতি সব সময় চাইতাম, বাট ওই দিন কোন দিন? কি হয়েছিল? ওই আদি, আমাকে তো কিছু বলিস নাই। আদিবার সাথে আবার তোর কি হয়েছিল? ওয়েট বলছি। ওই দিন ছিল সোমবার, সময় 10:30 হবে। আমি গাড়ি ব্রেক ফেল করে আর অ্যাক্সিডেন্ট করি। তারপরে আর আমার কিছু মনে নাই। যখন জ্ঞান ফিরে তখন দেখলাম আমার পাশে আব্বু। আমি এখানে কেমনে আসলাম? আব্বুর কাছে জানতে চাইলাম। আব্বু সব বলে যে তুমি আমাকে হাসপাতালে আনছো আর রক্তও নাকি তুমি দিছো। তারপর থেকে তোমাকে খুঁজছি শুধু সরি বলার জন্য। বাহ বাহ, ভালো তো আদি, এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না। আসলে তোকে জানালে তুই রেখে যাবি বলে জানায়নি। বলে আমার পকেট থেকে মানি ব্যাগটা বের করে আর 5,000 টাকা আদিবাকে দেয়। তখন আদিবা, আরে না, টাকা লাগবে না আমার, তুমি রেখে দাও। সরি, আমি কারো কাছে ঋণী থাকতে চাই না। আরে ঋণের কথা আসলো কোথা থেকে? যদি ঋণের কথা আসে তাহলে তোমার রক্তের দাম আমি কি করে দিব আদি? যদি টাকাটা নেন তাহলে আমি খুশি হব। টাকাটা তোমার কাজে লাগলে তুমি রেখে দাও আদি। ওয়েট, আদিবা, আদি তোমাকে টাকা দিতে চাইছে, তুমি নাও নাই, আর ওর টাকা লাগবে না। আর যদি লাগে আমরা তো আসি, তাই না? আমরা ওকে, টাকাটা আমি নিলাম ফ্রেন্ড। ওকে, আমি বললাম ওকে চলো সবাই ক্লাসে যাই, সময় হয়ে গেছে বলে ক্লাসে চলে গেলাম। আমাকে আর আদিবাকে দেখে ক্লাসের সবাই একটু অবাক হলো, বাট তার বান্ধবীরা খুশি না। আমি কি আমার জায়গায় বসলাম, আর আদিবা জান্নাতুলের সাথে বসলো। ওরা এমনভাবে কথা বলে মনে হয় ওদের আগে থেকে পরিচয় ছিল। ওদের কথা শেষ হয়ে নায়ের মধ্যে স্যার আসলো, সাথে ওই মেয়েটাও ছিল যার সাথে ঝগড়া করছি। মনে হয় স্যারের কাছে বিচার দিছে। এমন কোনো স্যার আমাকে দেখতে পারে না। এর মধ্যে স্যার বলে এমন কথা উঠলে, এমনভাবে কথা বলে মনে হয় ওদের আগে থেকে পরিচয় ছিল। ওদের কথা শেষ হয় না এর মধ্যে স্যার আসলো, আর সাথে ওই মেয়েটাও ছিল যার সাথে ঝগড়া করেছি। মনে হয় স্যারের কাছে বিচার দিচ্ছে। এমনই কোনো স্যার আমাকে দেখতে পারে না। এর মধ্যে স্যার বলে এমন কথা উঠলো, তা শুনে তো অবাক হলাম। কারণ স্যার বলে, লিজা হচ্ছে প্রিন্সিপালের মেয়ে, ওরা সিলেটে থাকে, কালকে ঢাকা এসেছে। আজ থেকে লিজা তোমাদের সাথে পড়বে। বলে স্যার ওকে সামনের সিটে বসালো। আর আমি ভাবছি কিছুক্ষণ আগে যে অঘটনটা ঘটলো, যদি প্রিন্সিপাল স্যার তা জানে তাহলে তো আমাদের অবস্থা খারাপ করে দেবে। আর সব থেকে বড় কথা হলো কোনো স্যার আমাকে দেখতে পারে না, আমি গরিব বলে। এখানে সবাই বড় লোক। কিছুক্ষণ পর জান্নাতুল আমার দিকে তাকালো। জান্নাতুল চোখ ইশারা আমাকে বোঝালো যে এখন কি হবে। জানি না কি হবে রে। এর মধ্যে লিজার সাথে অনেক পরিচয় হয়ে নিল। আমি আদিবা জান্নাতুল বাদে সবাই ওর সাথে পরিচয় হয়ে নিল। আমরা চুপচাপ করে বসে আছি। এর মধ্যে স্যার চলে আসলো। এসে প্রথমে লিজারটা প্রশংসা করে নিল,
তারপরে লেকচার দিতে থাকলো। একে একে সবগুলো ক্লাস শেষ করলাম। বয়ে বয়ে যদি লিজা বলে দেয় আদিবা তার গালে চড় মারছে, তাহলে সবার আগে আমি ফেসে যাবো, কারণ ঝগড়াটা আমার জন্য শুরু হয়েছে। ক্লাস শেষ করে বের হতে যাব, দরজার দিকে কেউ জানি আমাকে ল্যাং মেরে আরেকটা মেয়ের উপর ফেলে দেয়। মেয়ে আমাকে চড় মেরে বসে সবার সামনে, আর লুচ্চা বলে বলতে থাকে আর বলে, মেয়ে দেখলে গায়ে হাত দিতে মন চায় না? ছোট লোক কোথাকার, দেখে তো বখাটি মনে হয়। দেখো উল্টা পাল্টা কথা বলবা না, আমি ইচ্ছে করে তোমার গায়ে হাত দেই নাই। ও মা, তাই নাকি? তাহলে কেন দিয়েছিলি আমার গায়ে হাত? কে যেন আমাকে পিছন থেকে ল্যাং মেরেছে, আর আমি সামনে পড়ে যাই, আর তোমার গায়ে আমার হাত পড়ে নিজেকে বাঁচাতে গিয়ে। মিথ্যে বলার আর জায়গা পাস না? ওই চিমড়ি, তুই তোর চরিত্র যে কেমন তা সবাই জানে। ও মা গো, আইছে আরেকজন, যে কিনা এতদিন এই ছোট লোককে মারার জন্য পাগল ছিল, এখন আবার তার পক্ষ নিয়ে কথা বলতে আইছে। যা এখান থেকে। ওই মেয়ে, তোমার কথাগুলো ঠিক করে বলো। আর আদি এমন ছেলে না আছে মেয়েদের গায়ে হাত দিবে? সে এখনো পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকায়ও নাই, আর তুমি তাকে এইভাবে অপমান করতে পারো না। এর মধ্যে প্রিন্সিপাল স্যার চলে আসলো আমাদের ঝগড়ার মধ্যে, এসে বলে কি হয়েছে। এখানে তখন লিজা বলে, আব্বু, এই ছেলেটা ওই মেয়েটার সাথে খারাপ কিছু করতে চাইছিল, তাই ওই নিয়ে ঝগড়া করছে। আব্বু, কি এই ছেলে যা বলতেছে তা সত্যি নাকি? আমি কিছু বলতে যাবো, এর মধ্যে ওই মেয়েটা, স্যার সব সত্যি, এই ছেলে আমার সাথে লুচ্চামি করতে চাইছে। মামনি তুমি কেঁদো না প্লিজ, আমি তার বিচার করছি। বলে আমাকে স্যার সবার সামনে দুটো চড় মারে আর বলে, এখন তুমি সবার সামনে ওকে সরি বলবে। সবাই শুধু মেয়েটা কান্নাটা দেখলো, এর মধ্যে যে কতটুকু সত্যি তা শুধু আমি আর মেয়েটা জানি। আমি সবার সামনে মেয়েটাকে বললাম, জানি না দোষটা কার, বাট তারপরেও আমি সরি বললাম আর চুপচাপ চলে আসলাম। আদিবা আর জান্নাতুল আমাকে পিছন থেকে ডাকাডাকি করছে, বাট আমি কোনো কিছু না শুনে চলে আসলাম বাসায়। রাগে আমার মাথা আগুন, জলে ফ্রেশ হতে বাথরুমে চলে গেলাম। গিয়ে মাথা ঠান্ডা পানি দিলাম। মাথাটাকে ঠান্ডা করার জন্য গোসল শেষ করে নিচে খেতে গেলাম। গিয়ে দেখি খাবার বাড়া আছে। আমি আমাকে ডাক দিলাম, কি হয়েছে? স্যারের মতো চিল্লাচ্ছিস কেন? রাগে তো মাথা এদিক গরম হয়ে আছে, তার উপর আবার আম্মু এসে আমাকে রাগিয়ে দিল। আমি কিছু না বলে খাবারগুলো ফেলে দিলাম আর উপরে চলে আসলাম। আমি ষাঁড়ের মতো চিল্লাই না বলে, খাবারগুলো কি দোষ করেছে? এইগুলো কেন ফেলতেছ? আমি কোনো কিছু উত্তর না দিয়ে রুমে চলে আসলাম। ঘুমানোর চেষ্টা করছি, বাট ক্ষুধায় ঘুম আসছে না। কি করা যায়? রাগে বসে খাবারগুলো ফেলে দেওয়া উচিত হয় নাই। যাই হোক, এখন আমার ঘুম ছাড়া উপায় নাই। এক পাশ থেকে অন্য পাশ যাই, আস্তে আস্তে করে আমার ঘুম চলে আসলো। যখন আমার ঘুম ভাঙে তখন আর আমি ঘুম থেকে উঠে পারছি না, কারণ ক্ষুধা আমার অনেক লেগেছে। আর ক্ষুধা লাগলে আমার মাথা ঠিক থাকে না। আমি তাড়াতাড়ি করে হাত মুখ দিয়ে প্যান্ট শার্ট পরে বাসা থেকে বের হলাম। দেখলাম আম্মুর নিচে বসে আছে। আমি বাইরে আসছি দেখেও কিছু বলে নাই আমাকে। বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে একটা রেস্টুরেন্টের সামনে গেলাম, আর রিক্সা মামা ভাড়া দিয়ে রেস্টুরেন্টের ভিতরে গেলাম। খাবার অর্ডার দিলাম। তাড়াতাড়ি করে অনেকগুলো খাবার চলে আসলো। আমার খাবার দেখে আর বেশি ক্ষুধা লেগে গেল। খাবার পেয়ে ইচ্ছে মতো খাবার খেলাম। এখন খাবার খেতে আরেক সমস্যা, খেয়ে তো এখন আর উঠতে পারছি না, বেশি খেয়ে ফেলছি। কেন কোনো মতে করে বিলটা দিয়ে আমি একটা রিক্সা নিয়ে বাসে আসলাম, আর রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। তখন ফোনটা বেজে উঠলো। দেখলাম মেঘকন্যা কল দিচ্ছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কি করেন? শুয়ে আছি আমি, তুমি? আমি ছাদে দাঁড়িয়ে বিকালের সৌন্দর্য উপভোগ করছি। ভালো তো। আচ্ছা আমি ফোনটা রাখি, কেমন? কেন, আমার সাথে কথা বলতে ভালো লাগে না তোমার? আরে না না, ভালো লাগে, বাট আমার একটু ঘুম পাইছে তাই বলছিলাম। ও আচ্ছা, আপনি ঘুমান। বলে কেটে দিলাম। আমার পেটে ব্যথা করছে বেশি খাওয়ার ফলে, আর জীবনও বেশি কামো না। এই খানে ধরলাম আমি, বলি এপাশ ওপাশ করতে দেখলাম আস্তে আস্তে করে পেটের ব্যথা ভালো হচ্ছে। আমি ছাদে গেলাম, দেখলাম মারিয়া ছাদে। আমি মারিয়ার কাছে গেলাম। ভাইয়া তুমি ছাদে? আমি ছাদে। আচ্ছা বলতো, তুই কি আমার সাথে কোনো কারণে রেগে আছিস? মারিয়া বলল, না তো ভাইয়া, কেন তোমার এমন মনে হলো? আগে তো আমার সাথে কথা বলতি সব সময়, খাবার খেতে আমাকে না দেখলে আমার রুমে আসতি, আমার সাথে ঝগড়া করতি। এখন তো তুই আর এসব করিস না, আমারও ভালো লাগে না।
আর ওইদিকে আম্মু আব্বু আমার সাথে ঠিকমতো কথা বলে না। আমার এখন একা একা লাগছে। সবাই সবাই আছে, বাট তারপরেও আমার কেউ নেই এমন এমন মনে হচ্ছে। ভাইয়া, ঝগড়া করতে আমার ভালো লাগে না। আর তুমি গিয়ে আব্বু আম্মুর সাথে সুন্দরভাবে কথা বলে দেখো, ওরাও তোমার সাথে সুন্দর করে কথা বলবে। আমি আর কিছু না বলে চারদিক দিয়ে ভালো করে দেখতে রাখলাম। আসলে বিকালটা চাঁদ থেকে দেখলে সব কষ্ট ভুলে যায়, শুধু চারদিকে প্রকৃতি দেখতে ভালো লাগে। কিছুক্ষণ ছাদে থেকে আমি নিচে চলে গেলাম, আম্মু পাশে বসলাম। দেখলাম আম্মু কোনো কথা বলে না, বুঝলাম রাগ করেছে। আমি বসা থেকে বের হলাম আর সাগর ভাইয়ের নাম্বারটা জোগাড় করে ফোন দিয়ে একটা জায়গায় আসতে বললাম। সে আসলো, এসে আমাকে বলে কেন ডাকছি। তখন আমি বললাম যে সাগর ভাই, আপনাকে কিছু বলার জন্য আমি এখানে ডাকছি। বলো কি বলবা। আমি কাল সকালে আমেরিকায় চলে যাচ্ছি। কেন বিয়ে করবেন না আপনি? ভাই, মজা নিচ্ছেন না? আচ্ছা, কিসের জন্য আমাকে ডাকছেন বলেন ভাই। সত্যি কি আপনি আমার ছোট বোনকে বিয়ে করবেন? এখন বলে লাভ কি বলেন? আপনি তো বিয়ে ভেঙে দিয়েছেন, বিয়েটা তো হতে দিলেন না। আচ্ছা, আপনার সাথে আমার বোনকে বিয়ে দিলে আপনি কষ্ট দিবেন না তো? প্রশ্নই ওঠে না। ওকে তো আমি আমার রানী করে রাখবো, সত্যি বলছি ভাইয়া। ওকে, কালকে তুমি আমাদের বাসায় আসবা সকাল সকাল, আমি ভার্সিটিতে যাবার আগে। মনে থাকবে তো? ভাইয়া, মনে থাকবে আমার। বলে আমাকে বুকে নিল। আমিও তাকে জড়িয়ে ধরলাম আর ছেড়ে দিয়ে বললাম, কালকে তুমি একা আসবে আর আসার সময় মনে করে আংটিটা নিয়ে আসবা, কেমন? বলে সাগর ভাইয়ের কাছ থেকে চলে আসলাম। বাসায় এসে দেখি সবাই টিভি দেখছে, আমিও তাদের সাথে বসলাম। দেখলাম তারা নিজে নিজে কথা বলছে, আমি যে আছি তারা আমাকে মনেই করে না। রাগ উঠে গেল। আমি রুমে চলে গেলাম, গিয়ে পকেট থেকে ফোনটা বের করে দেখি জান্নাতুল আমাকে কল দিচ্ছে। আর একটা কল আসছে, বাট চিনি না, নাম নেই, তাই আমি আগে ওই নাম্বার কল দিলাম। রিসিভ করি, অফিস থেকে মেয়ে কণ্ঠ বেশি আসলো। আমি বললাম, কে আপনি? তুমি আমার নাম্বার কই পাইছো? জান্নাতুলের কাছ থেকে নাম্বার নিয়ে নিছি। আচ্ছা, তুই কি বেশি ব্যথা পাইতেছস থাপ্পড়টা? কাটাকাই নুনের চিটা আমাকে দিস না, আমি ভুলে গেছি ওইটা বুঝতে। আরে যে কারণে তোকে কল দেওয়া, প্রিন্সিপালের মেয়ে সবকিছু পরিকল্পনা করে তোকে সবার সামনে অপমান করেছে। আমি আসার সময় ওদের সব কথা শুনে ফেলছি। সরি রে, আমার জন্য তুই অপমানিত হয়েছে। ওইটা আমি প্রথমে বুঝতে পারছি। কি? তাহলে প্রতিবাদ করলি না কেন? আমি তো তোর সাথে ছিলাম, যা হবার পরে আমি দেখে নিতাম। তুই চুপ থাকলি কেন কুত্তা? আমাকে ওই সময় বললি না কেন? আরে রেগে গেল তো সব শেষ। রাগের মাথায় কিছু করে ঠিক না। সে তার অপমানের প্রতিশোধ নিতে দাও। তাই বলে ভার্সিটি সবার সামনে তোর মান সম্মানটা কই গেল? আমি তো গরিব, আমার আবার সম্মান। আমি যে কি করে ওই ভার্সিটিতে আছি তা আমি নিজেও জানি না। তুই নিজেকে এত সস্তা ভাবিস কেন? দেখ আদি, সব সময় বোকার মতো থাকিস কেন? কেউ তোর পায়ে পাড়া দিয়ে তুই তাকে লাথি মারবি, দেখবি সে চুপচাপ করে সেখান থেকে চলে যাবে। আর যদি পাড়া খেয়ে দাঁড়িয়ে থাকিস, তাহলে সে তোকে ধাক্কা মেরে ফেলাই দিবে। বোকা মতো করে থাকিস না আদি, নিজেকে একটু বোঝার চেষ্টা কর। তুই ঠিক বলছস, বাট আমার সেই সাহস নাই যে কেউকে লাথি মারবো। সাহস নিজে জোগাড় করতে হয়। ওকে, ঝগড়া কর্ম বাই। কাবার কামু বলে কেটে দিলাম। দেখলাম জান্নাতুল কল দিছে, আমি রিসিভ করলাম। কে রে, কার সাথে এতক্ষণ সময় নিয়ে কথা বলছিস তুই? আরে আদিবা, কল দিছো, ওর সাথে কথা বলছে। বাহ 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 বাহ, ভালো তো। ভালো না, শুরু হয়ে গেছে। আমি তো পুরনো বন্ধু, এখন আমার কথা কি আর মনে থাকবে? কেন, আমার বন্ধু আকাশ কই? সে খবর নেই না? আকাশের বাচ্চার সাথে রাগ করে কথা বলি না। কেন, কি হয়েছে? কি নিয়ে রাগ করছিস তুই? তাকে দেখতে মন চাইছে, তাকে বললাম আসার জন্য, সে নাকি আসতে পারবে না, তাই রাগ করে কল কেটে দিয়েছি। ফোন দিয়েছে, ধরছি না। তো আদিবা কি বলে? তেমন কিছু না তো। আঙ্কেল আন্টি কেমন আছে রে? আলহামদুলিল্লাহ ভালো। তোর আম্মু আব্বু আর মারিয়া কেমন আছে রে? আলহামদুলিল্লাহ ভালো। কালকে ভার্সিটিতে যাবি তুই? যামু রে, তুই আসবি? আসমু। বাট তুই আদিবাকে কখন নাম্বার দিছিস দেখলাম না তো। ও মা, তুই কি বলিস? তুই কি ফান করছিস? আদিবা কিন্তু বলে দিচ্ছে।
ওই বোকা, কি বলছি তোকে আদিবা? কেন, তুই যে আমার নাম্বারটা দিছিস সে বলে দিছে। আমি কেন জান্নাতুলকে তোর নাম্বার দিব? তার সাথে আমার কোনো কথা হয় নাই। তুই চলে যাবার পরে আমিও চলে আসলাম, তাহলে নাম্বার কখন দিলাম? কি জানি। আচ্ছা ফোনটা রাখ, আম্মু হয়েছে খাবার খাওয়ার জন্য বলে ফোনটা রেখে দিলাম। তখনই আম্মু এসে বলল আসছি বলে ফোনটা চার্জে বসিয়ে দিয়ে নিচে খাবার খেতে চলে গেলাম। খাবার প্লেটে দেওয়া আছে, আমি চুপচাপ করে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। আমি গিয়ে দেখলাম মেঘ কন্যা কল দিছে। তাড়াতাড়ি ফোন রিসিভ করলাম। বিজি নাকি আপনি? না না, বিজি কেন থাকবো আমি? তাহলে এত দেরি কেন ফোন রিসিভ করতে? আসলে শুয়ে পড়ছি তো তাই। ও আচ্ছা, ঘুমান আপনি। আরে না না না, আরে পরে ঘুমাবো। আপনার ভার্সিটি কেমন চলছে? ভালো, বাট আমি তোমার কোনো পরিচয় জানি না, আর তোমার সাথে কথা বলে তোমাকে দেখার আগ্রহ বেড়ে যায়। প্লিজ দেখা তো দাও তুমি। বললাম না দেখা হবে তোমার সাথে, বাট চিনে নিতে হবে তুমি নিজে। আর তোমাকে আমি সব সময় আমার চোখের সামনে রাখি। তুমি কখনো আমাকে খুঁজে দেখোই না। যদি খুঁজে দেখতে তাহলে আমাকে তুমি অবশ্যই খুঁজে পেতে। জানি না যেদিন আমাকে তুমি দেখবে সেদিন কি হয়। খুঁজে দেখি নাই, বাট খুঁজতে হলে কিছু না কিছু দরকার হয়। তোমার সম্পর্কে আমি কিছু জানি না, কিভাবে খুঁজবো আমি? ওকে, তোমাকে খুঁজতে হবে না, এখন ঘুমাও তুমি। বাই। আমি বললাম এই শুনেন, বলতে বলতে কল কেটে দিল। আমি কল দিলাম বাট বন্ধ। কেয়ার করার ফোনটা চার্জে বসিয়ে দিয়ে শুয়ে পড়লাম আর ভাবতে থাকলাম কে হতে পারে এই মেয়ে। আবার সিমটাও বন্ধ থাকে, শুধু আমার সাথে কথা বলার জন্য সিমটা করলে কীভাবে তাকে খুঁজে পাবো। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালবেলা আম্মু আব্বু আমার রুমে, তাদেরকে দেখে অবাক হলাম আর বললাম কি হয়েছে তোমরা দুইজনে চোখ গুম ভাব নিয়ে বললাম। তখন আব্বু বলল আদি, সাগর আমাদের বাসায় কেন এত সকালে? তুই নাকি আসতে বলেছ? সাগর ভাই এসে? আচ্ছা তোমরা নিচে যাও, আমি আসছি। ওকে আয়, তাড়াতাড়ি করে, আমরা যাচ্ছি। বিছানা থেকে উঠে বাথরুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখলাম আম্মুর চা বিস্কুট সাগর ভাইকে দিছে। আমি সাগর ভাইয়ের সামনে গেলাম। আমি আব্বু আম্মুকে আমার কাছে ডাকলাম আর সাগর ভাইয়ের সঙ্গে দাঁড়ালাম। আমি আম্মুকে বললাম মারিয়াকে নিয়ে আসো। আম্মু মারিয়াকে আনার জন্য উপরে গেল। আমি আব্বুকে বললাম যে মারিয়ার সাথে সাগর ভাইয়ের বিয়ে হবে আর সাগর ভাইও এখন মারিয়াকে আংটি পরাবে। কেন, তুই তো বিয়েটা ভেঙে দিস, আবার কেন বিয়েটা ঠিক করতেছ? বিয়েটা প্রথম আমি মানা করেছি, বাট পরে সবার ভালোর জন্য বিয়ে কোন আবার হবে। তখনই আম্মু মারিয়াকে নিয়ে আসলো। সাগর ভাইয়ের সাথে মারিয়াকে বসানো হলো আর সাগর ভাই মারিয়াকে আংটি পরিয়ে দিল। আমি আব্বু আম্মুর দিকে তাকালাম, দেখলাম ওরা আজকে অনেক খুশি। তারা খুশি থাকলে আমিও খুশি। সাগর ভাই আংটি পরিয়ে বলে আব্বু আঙ্কেলের সাথে দেখা করে বিয়ের দিন তারিখ ঠিক করবে। আমি এখন আসি, আর ধন্যবাদ আদি ভাইয়া। বলে সাগর ভাই চলে গেল আর আমি উপরে চলে আসলাম। ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হলাম। আর কিছুক্ষণ পরে আমি নিচে নামলাম, দেখলাম আব্বু আম্মু কথা বলছে। আমি বাসা থেকে বের হমু, তখনই আম্মু আদি বাবা, খেয়ে তারপর ভার্সিটিতে যা। না আম্মু, খামো না। না খেয়ে তুই যেতে পারবি না। বাইরের খাবার খেলে তুই অসুস্থ হয়ে যাবি বাবা। এখন তো আদরের ছেলের জন্যই কয়েকদিন তোমরা আমার সাথে কেমন ব্যবহার করেছো তা কিন্তু আমি ভুলে যাই নাই। কি করেছি তোর সাথে? এখানে খেয়ে নে, তারপরে কথা। আমি আর কিছু না বলে চুপচাপ হালকা পাতলা নাস্তা খেয়ে নিলাম আর ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় বের হয়ে একটা বাস থামালাম। বাসে উঠে দেখি আদিবা কল দিছে যে আমি আসমু কি না ভার্সিটিতে। আমি বললাম আসমু, আর জান্নাতুলকে কল দিয়ে বললাম ভার্সিটিতে আসতে। কিছুক্ষণের ভিতরে আমি চলে আসলাম। বাস থেকে নেমে গিয়ে দিয়ে প্রথমে পাটা দিলাম। দেখলাম লিজা নামের মেয়েটা দাঁড়িয়ে আছে। আমি সেই দিকে না তাকিয়ে লিজার সামনে দিয়ে চলে আসলাম ভিতরে। তখন একটা মেয়ে পিছন থেকে বলছে কালকে সবার সামনে থাপ্পড় খেয়ে আজকে আবার সেই ছোট লোকটা ভার্সিটিতে আইছে। আমার মাথাটা গরম হয়ে গেল। ছোট লোক না, পিছনে তাকিয়ে দেখি লিজা এই কথাটা বলে। আমি সাথে সাথে লিজাটা সামনে গেলাম। কি রে, রাগ কাকে দেখাচ্ছিস? আমাকে মারবি না? আমাকে না দেখে আমার গায়ে হাত দিয়ে দেখ, ছোট লোকের বাচ্চা। তোকে এই ভার্সিটি থেকে একেবারে বের করে দিব। যা এখন এখান থেকে আদিবা। ভার্সিটিটা তো তোর বাপের যে তুই যাকে চাস তাকে বের করে দিবি? আমি তোর সাথে কথা বলতে চাই না, তুই এর মাঝখানে আসবি না। ও মা, তুই আমার বন্ধুকে বলবি আর আমি তার মাঝখানে আসবো না, তা কি হয়?
এই ছোট লোকটার জন্যও আমার সাথে ঝগড়া না করে তুমি আমার সাথে চলে আয়, তাতেই তোমার মঙ্গল হবে। মঙ্গল না, আরে তোর মঙ্গল হবে যে এই ছেলেটা থেকে দূরে থাকলে। তুই কি এই ছোট লোকটার থেকে দূরে? আমার মাথাটা গরম হয়ে গেল, সাথে সাথে কয়েকটা তাপ্পড় বসিয়ে দিলাম। একেবারে চুপ হয়ে গেল সবাই। আমার রাগের বসে আর কয়েকটা তাপ্পড় দিলাম। কিছুক্ষণ পরে আমাকে প্রিন্সিপাল আমাকে তার কক্ষে ডাক দিলেন। আমি আর আদিবা প্রিন্সিপালের রুমে গিয়ে দেখি লিজা আর তার বান্ধবীরা লিজা কান্না করছে, গালের দাগ লেগে আছে। আমার একটু একটু ভয় করছে, কী করবো বুঝতে পারছি না। ভয়ে ভয়ে প্রিন্সিপালের সামনে গেলাম। আদি, তুমি লিজাকে অপমান করেছো কেন? আর তাকে থাপ্পড় মারছো কেন? আমি কালকে কোনো অপরাধ না করেও সবার সামনে অপমানিত হয়েছে, তা তো আমি কিছু বলি নাই। আজকে যখন আমাকে ছোটো লোক আরও অনেকভাবে অপমানিত করছে, শুধু আমি আর থাকতে পারলাম না। আর সব করেছে লিজা, আর এইটাই তার পাওয়ার দরকার ছিল। আব্বু সব মিথ্যে। তোমার কাছে কোনো প্রমাণ আছে? আমতা করে বলতে থাকলাম আর আদিবার দিকে তাকালাম। দেখলাম আদিবা চুপ করে আছে, আর তার মুখে হাসি, চেহারাটা পাল্টে গেল। আমি বুঝে গেছি আদিবা আমার সাথে বেইমানি করেছে। তখন প্রিন্সিপাল বলে, কি হলো বলো, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আদিবা বলে, তুমি কি শুনেছো কালকে? আমি তো শুনি নাই, আমি কি বলবো? আদিবা তুমি কি বলছো এইটা? প্লিজ আদিবা, এমন করে প্রতিশোধ নিও না। সত্যি আমি কিছু জানি না। দাঁড়ান পুলিশ অফিসার, ওকে ধরার আগে এখানে আগে কথা বলে এই নেন ফোনটা। কে সে আর কার সাথে কথা বলবো? আগে কথা বলে দেখেন কে উনি। ওকে দেন। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে বলছে আমি ডিআইজি। জি স্যার বলেন। তারপরে আর কিন্তু শুনতে পাইলাম না, শুধু জি স্যার বাদে। তখন জান্নাতুল একটা ভিডিও দেখায়, তারপর পুলিশ প্রিন্সিপালকেও দেখায়। আবার লিজা তার বান্ধবীদেরকে ডাকে, সবাইকে প্রিন্সিপাল একটা করে তাপ্পড় মারে। আর আমার কাছে প্রিন্সিপাল সরি বলে, আর সবাইকে সরি বলতে বলে। সবাই সরি বলে, বাট লিজা মুখ দেখে মনে হচ্ছে লিজা আমার উপর রেগে আসে। পুলিশ অফিসার এসে আমাকে সরি বলে আর বলে, খে তুমি, আর তার জন্য আমি থামিয়ে দিলাম আর বললাম আপনি এখন আসতে পারেন, বলি পুলিশকে পাঠিয়ে দিলাম। প্রিন্সিপাল সরি বলে আর সবাইকে সরি বলতে বলে। সবাই সরি বলে, বাট লিজার মুখ থেকে মনে হচ্ছে লিজা আমার উপর রেগে আছে। পুলিশ অফিসার এসে আমাকে সরি বলে আর বলে, কে তুমি, যার জন্য আমি থামিয়ে দিলাম আর বললাম আপনি এখন আসতে পারেন, বলে পুলিশকে পাঠিয়ে দিলাম। পুলিশ অফিসে চলে গেল। প্রিন্সিপাল সবাইকে রাগান্বিতভাবে বলে, এই শেষবারের মতো তোমাদেরকে ক্ষমা করা হলো, তোমরা সবাই আসতে পারো, বলে সবাইকে পাঠিয়ে দিল। আমিও চলে আসতে যাবো। তখনই প্রিন্সিপাল বলে, সরি বাবা, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আবার আমার খারাপ ব্যবহারের জন্য। আরে না না স্যার, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনার অধিকার আছে আমাকে শাসন করার। প্লিজ স্যার, আপনি আর ক্ষমা চাইবেন না, বলে আমি চলে আসলাম প্রিন্সিপালের রুম থেকে। বাইরে জান্নাতুল দাঁড়িয়ে আছে। আগেই বলছি তোকে ওই মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করিস না, তুই বোকার মতো তার ছলনার কাছে হেরে গেলি। আর থাম, আর কথা বলিস না প্লিজ। ওকে, আর বলুম না, আর কখনো যেন তোকে ওর সাথে কথা বলতে না দেখি। ওকে যা, আর কোনো কথা বলবো না। এর মধ্যে আদিবা আমার সামনে চলে আসলো। আমি কিছু বলতে যাবো, ঠিক তখনই জান্নাতুল টাস করে দুইটা তাপ্পড় বসিয়ে দিল আর বলে, বন্ধুত্বের নামে তুই যে বেইমানি করছিস সেইটা তুই ঠিক করিস নাই। আমি জানতাম তুই যে কোনো সময় পাল্টে নিবি, তাই আমি সব সময় তোর সাথে সাথে ছিলাম। আর থাক, তোর মতো ছলনাময়ের সাথে কথা বলতেও ঘৃণা আসে। বলে চলে আসলে জান্নাতুল। ভালো লাগছে না আমার, আমি বাসায় চলে যাই বলে চলে আসলাম ভার্সিটি থেকে। বাসায় এসে দেখি সবাই হাসি খুশিতে আছে। আমি চুপচাপ রুমে চলে গেলাম আর ভাবতে লাগলাম, মারিয়া কি এই বাড়িতে গিয়ে সুখে থাকতে পারবে? আল্লাহ ভালো জানে। মারিয়া আমার রুমে এসে বলে, ভাইয়া ভার্সিটি থেকে চলে আসলে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না, এমনি চলে আসি, ভালো লাগে না তাই। তুই কি কিছু বলবি? ভাইয়া শপিং মল যাবো, যদি তুমি নিয়ে যেতে। যাওয়াটা কি জরুরি? ধর না, মানে মার্কেটে একটা নতুন 3 পিস এসেছে, ওইটা আমার ভালো লাগছে তাই বলছি ভাইয়া। যা, তুই রেডি হয়ে আয়, আমি গাড়ি নিয়ে বের হচ্ছি, বলি মারিয়াকে পাঠিয়ে দিলাম তার রুমে।
আমি গাড়ি নিয়ে রেডি হলাম আর গাড়িতে 2টা হর্ন বাজালাম যাতে মারিয়া বুঝতে পারে যে গাড়ি নিয়ে বসে আছে। কিছুক্ষণ পরে মারিয়া আসলো। আমি মারিয়াকে নিয়ে শপিং মলে গেলাম। মারিয়া ঘুরে ঘুরে অনেক দোকান দেখলো, বাট মারিয়া খুঁজে পাচ্ছে না তার পছন্দর 3 পিসটা। অনেক দোকান দেখার পরে একটা দোকানে গেল, বাট দাম চায় অনেক বেশি। চলো ভাইয়া 3 পিস কিনবো না, অনেক দাম চাই তারা। তো কি হয়েছে, টাকা কি তোর কাছে নাই? আছে বাট দাম তো বেশি। তো কি হয়েছে, কিনে নে বলে দোকানদারকে বললাম যে 3 পিসটা প্যাকেট করে দিতে। দোকানদার প্যাকেট করে দিল আর মারিয়া টাকা দিয়ে দিল। আমি মারিয়াকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। ক্ষুধা লাগছে, আমি খাবার অর্ডার দিলাম। কিছুক্ষণ পর খাবার আসলো। আমি মারিয়াকে বললাম, আগে তুই খা, পরে আমি খাচ্ছি। কেন ভাইয়া, আগে তুমি খাও। ওকে, খাচ্ছি, তুইও খা বলে আমি প্রথম খাবার খেলাম। তারপরে মারিয়া খাবার খেয়ে বিল দিয়ে বাসা চলে আসলো। মারিয়া তার রুমে পাঠিয়ে দিলাম। আমি আমার রুমে চলে আসলাম। ফোনটা বেজে উঠলো। দেখলাম জান্নাতুল কল দিছে, রিসিভ করলাম। কে রে, কি করিস? কিছু করি না, তুই কি করিস? খাবার খামো এখন। ওকে যা, আগে খেয়ে আয়। মন খারাপ নাকি তোর? না, মন খারাপ হবে কেন? আচ্ছা পরে কথা বলি, বাই। নিজের খেয়াল রাখিস তুই। তুইও রাখিস। আচ্ছা, আমার বন্ধুর কি খবর বলতো? আকাশ ভালো আছে। সময়ের জন্য আকাশের সাথে কথা বলতে পারি না। আচ্ছা রাখি রে, ভালো থাক। ওকে বলি ফোনটা রেখে দিলাম। কিছুক্ষণ পরে আব্বু আসলো, এসে আমাকে ডাকলো। আমি নিচে গেলাম। তখন আব্বু বলে, মারিয়া হবু শ্বশুরের সাথে আজকে কথা হয়েছে। আগামী মাসের 5 তারিখে মারিয়ার বিয়ে ঠিক করা হয়েছে। তুই কি বলিস? তোমার যা ভালো মনে করো তাই করো। কিরে, আজকে ভার্সিটিতে কি সমস্যা হয়েছে তোর? তেমন কিছু না। আমি কিন্তু সব শুনছি। তোর প্রিন্সিপালের এত সাহস আসলো কোথায় থেকে? আমার নামটা বলতে পারলি না, দেখতি তোর প্রিন্সিপালের অবস্থা খারাপ হয়ে যেত। আব্বু, তুমি জানো যে আমি ক্ষমতার দাপট দেখে চলি না, আর যা হয়েছে সব মিটে গেছে। আম্মু, তেমন কিছু না বলে পরে চলে আসলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা গোপ নিলাম। 4টা বাজে। ঘুম থেকে উঠলাম। উঠে জান্নাতুলকে কল দিলাম যে রেডি হয়ে থাকতে, তাকে নিয়ে ঘুরতে যাবো। আমি গাড়ি নিয়ে আসছি বলে কেড়ে দিলাম। ফ্রেশ হয়ে শার্ট প্যান্ট পরে আব্বু রুমে গেলাম। কিছু বলবি আদি? না মানে আব্বু, তোমার গাড়িটা একটু লাগবে আমার। আমাকে বলার কিছু নাই, নিয়ে যা গাড়িটা। চাবিটা ওই যে ওইখানে। আমি চাবিটা নিয়ে আব্বুর রুম থেকে চলে আসলাম আর গাড়িটা নিয়ে সোজা জান্নাতুলের বাসার সামনে চলে আসলাম। এসে জান্নাতুলকে কল দিলাম আর বললাম নিচে চলে আসতে। জান্নাতুল নিচে আসলো। আমি জান্নাতুলকে গাড়িতে উঠতে বললাম। জান্নাতুল গাড়িতে উঠে আর বলে, কোথায় যাবি? আমি বললাম একটা জায়গায় যাবো, তুই আমার সাথে এখন এই জায়গায় যাবি। বলে আমি গাড়ি নিয়ে চলে গেলাম আমার গন্তব্য। জান্নাতুল দেখে বলে, আরে এখানে কেন? এইটা তো কাজী অফিস, এখানে তো বিয়ে করতে আসে সবাই। বিয়ে করতে আসে, এখন বিয়ে হবে? মানে কি বলতে চাস তুই আদি? কেন বুঝতে পারছিস না? বিয়ে হবে আজকে। কার বিয়ে হবে? কেন, তোর বিয়ে? আমার বিয়ে আর আমি জানি না? আমি বিয়ে করব না। আর তোকে তো আমি বিশ্বাস করে তোর সাথে এসেছি, আর তুই ছি। আমি এখনই এখান থেকে চলে যাবো, আমাকে আটকানোর চেষ্টা করবি না। জান্নাতুলের হাতটা ধরে ফেলায় আর ভিতরে যেতে বলি। তখন জান্নাতুল সাথে সাথে আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, তোর মতো বন্ধু আর যেন কারো না হয়, যে নিজে আমাকে ডেকে এখন জোর করে বিয়ে করার কথা বলছে। আর তুই তো জানিস আমি একজনকে পছন্দ করি, তারপরেও ছি। আর একবার যদি আমার হাতটা ধরিস তাহলে তোর খবর আছে। সাথে সাথে কাজী অফিস থেকে আকাশ আর 2জন লোক বের হয়ে আসলো। জান্নাতুলের চিল্লাচিল্লিতে সবাই কাজী অফিস থেকে বের হয়ে আসে। জান্নাতুল আকাশকে থেকে একটু অবাক হয়। আকাশ বলে, কি হয়েছে জান্নাতুল, এভাবে চিল্লাচ্ছ কেন তুমি? আগে বলো তুমি এখানে কেন? কেন, আদি বলে নাই কিছু? আজকে আমার আর তোমার বিয়ে। না তো, আমি তো কি? আর কি হয়েছে আমাকে কিছু বলো তো। তেমন কিছু না, এখন ভিতরে চল। সবাই বলে সবাই চলে গেল ভিতরে। আমি সবার শেষে ভিতরে গেলাম। জান্নাতুল আমার কাছে আসে। সরি আদি, আসলে আমি বুঝতে পারি নাই। আর তুইও আমাকে কিছু বলিস নাই। হঠাৎ করে বিয়ের কথাটা শুনে ভয় পেয়ে গেলাম। আর আমি মনে করছি তুই আমাকে বিয়ে করবি জোর করে, তাই ওই সময়। প্লিজ আদি, ক্ষমা করে দে আদি। আরে আমি তোকে সারপ্রাইজ দিতে চাইছিলাম। তোর আর আকাশের ভুল বোঝাবুঝিতে
তোরা ঝগড়া করে যে কথা বলিস না আমি সেটা জানি, তাই আকাশকে আমি ডাকছি আর বিয়ের কথা বলি, আকাশও রাজি হয় আর তুই রাজি হবি সেটা আমি জানি, বাট সবসময় সারপ্রাইজ দিতে নাই সবাইকে, সেটা আমি আজ হাড়ে হাড়ে বুঝতে পারছি। তুই একটু আমার জায়গা থেকে ভেবে দেখ যে আমি ঠিক করছি কিনা। আবার বাসায় কিভাবে যাবো? আমি আব্বুর সামনে কি মুখ নিয়ে যাব বিয়ে করে গেলে? আমি তোর টেনশনটা বুঝতে পারছি। আমি আঙ্কেলের সাথে কথা বলে আসছি বলে বাইরে আসলাম, এসে আঙ্কেলের সাথে কথা বললাম, তারপরে ভিতরে গেলাম। তখন জান্নাতুল বলে, দোস্ত কি বলে শ্বশুর মশাই? কি বলে আব্বু? আঙ্কেল বলে বিয়ে করে যেন তোরা আঙ্কেলের বাসায় যেন না যাই। তাই তো আমি জানতাম আব্বু এইটাই বলবে। জান্নাতুল খানের কাছে গিয়ে বললাম যে আঙ্কেল বলেছে তাদের দুইটা বিয়ে করে যেন সুজা তোদের বাসা যেতে আঙ্কেল অপেক্ষা করছে। সত্যি কুত্তা, তুই আমাকে কাদালি কেন? কই তোরে কাঁদালাম? তুই এমন ভাবে বলছোস আমি তো মনে করছি আব্বু মানা করছে। কুত্তা, তোরে খুন করে ফেলবো। আদি বিয়ের কাজটা শুরু কর, সময় তো অনেক হলো। জামাই তো আর মনে হয় সহ্য হচ্ছে না, একটু ওয়েট করে জামাই বলে কাজীকে বললাম বিয়ের কাজটা শুরু করতে। কাজে বিয়ের কাজ শুরু করে উকিল বাবকে আমাকে বানায় আর সাক্ষী বানায়, সাথে দেখা দুইটা ছেলেকে খাবিন করে 10 লক্ষ টাকা। আর বিয়ের কাজ সম্পন্ন করে আমি জান্নাতুলকে আকাশের হাতে তুলে দিলাম আর বললাম আমার বেস্ট ফ্রেন্ড জান্নাতুলকে তোর হাতে তুলে দিলাম, তার ভালো মন্দ দুইটাই তুই দেখবি। আর জান্নাতুল তোকে বলছি আকাশ অনেক ভালো ছেলে, বাট তাকে দেখে রাখিস, আর কিছু বলবো না, কারণ তোরা দুইটা হলি আমার বেস্ট ফ্রেন্ড। তোদেরকে অভিনন্দন, তোদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। আমি জান্নাতুলকে কখনো কষ্ট পেতে দিব না, কথা দিলাম সে আমার রাজ্যের রানী হয়ে থাকবে। আমিও কথা দিলাম আকাশকে আমি কখনো ছেড়ে যাবো না, তাকে এমন কোনো কথা বলবো না যে সে কষ্ট পায়। তোদের কথা শুনে আমি খুশি হলাম, চল এখন তোদেরকে দিয়ে আসি বলে জান্নাতুলের আকাশকে গাড়িতে উঠালাম আর গাড়ির সোজা জান্নাতুলের বাসা নিয়ে আসলাম। আঙ্কেল বাইরে দাঁড়িয়েছিল, আমি গাড়ি সাইড করে ওদের দুইটাকে নামিয়ে দিয়ে আসলাম আর আঙ্কেলকে বলে দিলাম আমি চলে আসলাম। বাসায় কলিং বেল দিতে আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, গাড়ি নিয়ে কই গেছিলি? তোর ফোনে কল দিলাম, ধরলি না কেন? আম্মু ফোনটা সাইলেন্সে ছিল, তাই কখন ফোন আইছে বুঝতে পারি নাই। আচ্ছা যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। আচ্ছা আম্মু বলে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম, এসে দেখি আম্মু খাবার টেবিলে সাজিয়ে রাখছে। আমি খাবার খেয়ে চলে আসলাম আর ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিচে নামলাম। আম্মু নাস্তা দিছে, আমি নাস্তা করে ভার্সিটিতে চলে আসলাম। আজকে জান্নাতুল আসবে না আমি জানি, তাই আমি মাঠের মধ্যে একটা জায়গায় গিয়ে বসলাম। হালকা হালকা বাতাস আসছে, আমি পকেট থেকে ফোনটা বের করে গেম খেলতে থাকলাম। হঠাৎ করে আমার সামনে কেউ একজন এসে দাঁড়ালো। আমি তার দিকে তাকিয়ে অবাক, কারণ সে ছিল একজন বোরকা পরা মেয়ে। আমি হঠাৎ চমকে উঠলাম আর বললাম কি আপনি, আর আমার সামনে এসে দাঁড়ালেন কেন? তখন সে বলল হাই, আমি আরিশা। আমি আদি। আপনাকে দেখলাম যে একা একা বসে আছেন, তাই আপনার সাথে গল্প করতে চলে আসলাম। আমার গল্প করতে ভালো লাগে না, আমি একা থাকতে চাই। আর আপনাকে তো এর আগে কখনো দেখি নাই। আমি এই ভার্সিটির ছাত্রী না, আমি এখানে একটা কাজে আসছি। ও আচ্ছা, দেখলাম গেট দিয়ে লিজা আসছে, আবার আমাকে ওর সাথে দেখে কি করে ফেলে। তার থেকে ভালো এখান থেকে চলে যাই। আমি আরিশাকে বললাম আপনি থাকেন, আমি চলে যাই। আরে না না, থাকেন, আমারও একা থাকতে ভালো লাগে না। আপনি থাকেন, আপনি থাকলে সময়টা একটু কাটবে, আর আপনার ক্লাস শুরু হতে তো আরো অনেক সময় আছে। দেখেন আমি মেয়েদের সাথে এমনি কম কথা বলি, আর তার উপর এটা ভার্সিটি, এখানে আরও অনেক মানুষ আছে, তাদের সাথে গিয়ে বসে গল্প করে, তাতে আপনিও ভালো থাকবেন আর আমিও। আর আপনি কি ভয় পাচ্ছেন নাকি? আরে কোনো সমস্যা নাই। আপনার সমস্যা না থাকতে পারে, বাট আমার সমস্যা আছে। দেখলাম লিজা আমাদের দিকে তাকিয়ে আছে, তাই আমি ওই জায়গা থেকে চলে আসলাম, সোজা ভার্সিটির ভিতরে চলে গেলাম। আরিশা অনেকবার ডাকছে, বাট আমি চলে আসলাম, চুপচাপ করে বসে আছি। কিছুক্ষণ পর লিজা আর আদিবা সাথে আরও কিছু লোক আসলো। আদিবা, এখন তো দেখছি বাহির থেকে ও মেয়ে আমদানি করে নিয়ে আসে ভার্সিটিতে। কি এমন টাকা আছে যার গরম তোমরা মানুষকে মানুষ মনে করো না? বাপের টাকা ছাড়া তো তোমরা অচল, বাপের ক্ষমতা ছাড়া তো চলতে পারো না। নিজের ক্ষমতা নিজের টাকা দিয়ে পারলে কিছু করে দেখাও, তো দেখি কি করতে পারো।
আমি একটা মুচকে হাসি দিয়ে চুপ করে থাকলাম। কিছুক্ষণ পর ক্লাসে অনেক লোক চলে আসলো আর স্যারও চলে আসলো রুমে। দেখতে দেখতে তো তোমাদের পরীক্ষা তো চলে এসেছে, এই মাসের 20 তারিখ থেকে। নাও তোমাদের পরীক্ষার সময়সূচি। আমাদের সবাইকে স্যার একটি করে পেপার দিল আর ওইখানে পরীক্ষার সময় সূচি দেওয়া হলো। আর স্যার সবার উদ্দেশ্য করে বলল যে সবাই যেন ভালো করে লেখাপড়া করি। স্যার তার নিজের ক্লাস করে চলে যায়, এক এক করে স্যার ক্লাস শেষ করে যায়। বাট আমার মন খারাপ কী কারণে তা আমি নিজেও জানি না। সবাই এক একে ক্লাস থেকে বের হয়ে যায়, বাট আমি বসে আছি ক্লাসরুমে। চুপ করে হঠাৎ প্রিন্সিপাল স্যার, আরে আদি, তুমি একা একা এখানে কি করো? সবাই তো চলে গেছে, তুমি যাও না কেন? শরীর খারাপ নাকি তোমার? না স্যার, শরীর ভালো আছে আর এমনি বসে আছি, চলে যাচ্ছি স্যার বলে চলে আসলাম। হঠাৎ করে মন খারাপ, ভালো লাগছে না। আবুকে কল দিলাম, আবু রিসিভ করে। বল আদি। আবু, তুমি কি বাসায় চলে গেছো? না, এখন চলে আসবো। আবু, আসার সময় আমাকে নিয়ে যাইও, আমার ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে। ওকে থাক, আমি আসছি। আসো। আমি ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠলো। দেখলাম মেঘকন্যা ফোন দিছে, আমি রিসিভ করলাম। কেমন আছো আদি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কই আছো তুমি? ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি, আবুকে বলছে আমাকে নিয়ে যেতে। ও আচ্ছা, আদি তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? জানি না, বাট তুমি কল দিলে আমার কথা বলতে ইচ্ছে করে। তোমার কল পেলে আমার মন ভালো হয়। তোমাকে দেখার জন্য আমার মনটা পাগল হয়ে আছে। এর কে যদি ভালোবাসা বলে, তাহলে আমি তোমাকে ভালোবাসি। আমি কিন্তু অনেক কালো, আমাকে দেখলে তোমার পছন্দ হবে না। ভালোবাসা সাদা কালো দিয়ে হয় না, ভালোবাসা মন থেকে আসে। তুমি যেমনই হও না কেন, আমার আপত্তি নাই। আমি যদি বলি এখন আমাকে তুমি বিয়ে করতে, তুমি কি পারবা আমাকে বিয়ে করতে? এখন এই অবস্থায় আমার পড়ালেখাও বাকি আছে, আর কিছুদিন সময় দেওয়া যাবে। হাতে সময় নাই, তাই বলছি যদি পারো তাহলে বলো, আর না হয় একেবারের জন্য বিদায়। তুমি কান্না করে কেন? আচ্ছা কান্না থামো, কর্ম বিয়ে করি। তুমি ভেবে চিনতে বলছো তো আদি? সব চিন্তা করে বলছি। বলো কবে বিয়ে করবা? ওয়েট করে। কিছুক্ষণ পরে আমার সামনে একটি গাড়ি হাজির হলো আর একটা ছেলে আমার কাছে আসলো। তারপরে আমার আস্তে আস্তে ঘুম চলে আসলো আর আমার কিছু মনে নাই। যখন আমার ঘুম ভেঙে তখন দেখলাম একটা অন্ধকার রুমে আমি শুয়ে আছি। আমি এদিকে ওইদিক তাকি, বাট অন্ধকার কিছু বোঝা যাচ্ছে না। এবার আমি জোরে যে চিল্লাতে দেখলাম কেউ একজন রুমে প্রবেশ করলো, তা আমি বুঝতে পারছি। এসে লাইট অন করে দেখলাম একটা ছেলে। আরে এটা তো সেই ছেলে যেটার সাথে ছেলেটা কলা চেপে ধরলাম। এই যে তুমি আমাকে এখানে দৌড়ে আনছো কেন? আজকে তোমার বিয়ে হবে, তাই এখানে দড়ি নিয়ে এসেছি। আর এই নাও, কিছু খেয়ে নাও, তোমার মনে হয় অনেক ক্ষুধা লাগেছে। আর আমি গেলাম। ছেলেটা চলে গেল। সামনে আবার কি করবো, ক্ষুদাও লাগছে। আমি যে মেঘকন্যাকে কথা দিছি সেটা কি হবে? এদিকে আমার ক্ষুদা পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। যাই হোক, আগে খেয়ে নিই, তারপরে ভেবে দেখবো। উপরে ডাকনাটা সরালাম, খাবারের প্লেটটা হাতে নিয়ে দেখলাম বিরিয়ানি। মনে হয় ক্ষুদা আরও বেড়ে গেল। হাত না ধুয়ে খাবার খেতে শুরু করলাম। 2 মিনিটে শেষ করে আবার ডাকাডাকি শুরু করলাম। আবার সেই ছেলেটা আসলো, বললাম আরেক প্লেট বিরিয়ানি আনার জন্য। সে প্লেটটা নিয়ে গেল। আরও 1 মিনিট পরে প্লেটটা নিয়ে আসলো আর বিরিয়ানি আমার হাতে দিয়ে বলে তাড়াতাড়ি খেয়ে নিতে। আমিও খেয়ে নিলাম আর 1 গ্লাস পানি খেয়ে হাতটা ধুয়ে নিলাম। ছেলেটাকে আবার ডাকলাম এইগুলো নেওয়ার জন্য। সে নিয়ে গেল আর আমাকে একটা শপিং ব্যাগ হাতে দিয়ে বলে এখন এগুলি পরার জন্য। আমি মানা করতে ছেলেটার সাথে সাথে পেছন থেকে কি যেন বের করে আমি বললাম আমাকে বই দেখে লাভ নেই। ছেলেটা বলে বই না দেখে কি এটা? আমি ছেলেটার হাতে এটা দেখে তো অবাক হলাম, কারণ ছেলেটার হাতে ছিল। ছেলেটা পেছন থেকে একটা পিস্তল বের করে আমাকে বাধ্য করে শপিংয়ের ভিতরের কাপড়গুলো পরতে। আমি বললাম ভাই, আমি আমারে মায়ের একমাত্র ছেলে, আমার কিছু হলে আমার আম্মু আব্বু শেষ হয়ে যাবে। তুই তার থেকে ভালো আমার কাছ থেকে কিছু টাকা লাগলে বল, আমি দিয়ে দিচ্ছি। তাও তুই পিস্তলটা আমার কাছ থেকে সরা ভাই। পিস্তল আমি নামিয়ে নিমু, বাট কাপড়গুলো পরে নে, তাহলে তোকে ছেড়ে দিমু। ভাই পরে আপনারা বিপদ পড়বেন, আমি কি সেইটা তুমি জানো না? আমার আব্বু মনে হয় এতক্ষণে পুলিশকে জানিয়ে দিয়েছে। চুপ, একদম চুপ, কোনো কথা হবে না। তোর সাথে অনেক ভালো ব্যবহার করছি, আর পারছি না। রাগ উঠলে পিস্তল থেকে বুলেট বের হয়ে যাবে। থাক ভাই, আপনার মাথা ঠান্ডা রাখেন, আমি পরে এনেছি বলে ছোটো বাচ্চাদের মতো চুপচাপ কাপড় পরে নিলাম। ছেলেটা বলে আমার সাথে আসো। আর একটা কথা, যখন যা বলবো তাই করবা।
আর না হয় সাথে সাথে তুই শেষ। আমি কেন, আমার বাপও করবে। ভাই তুই পিস্তলটা আমার সামনে থেকে সরা। তোর বাপের করতে হবে না, শুধু তুই করলেই হবে। বলে ছেলেটার সাথে আমি যেতে থাকলাম। ছেলেটা আমাকে একটা গাড়িতে তুলে গাড়ির ভিতরে আর দুইটা ছেলে ছিল, আমাকে দুইটা ছেলে মাঝখানে বসালো আর গাড়ি চলতে থাকলো। হঠাৎ করে একটা কাজী অফিসের সামনে গাড়ি থামালো, আমাকে নামানো হলো আর কাজী অফিসের ভিতরে ঢুকালো। দেখলাম একটা মেয়ে বসে আছে, পর্দা সেল করে। আমি বললাম, এই মেয়েকে আর আমাকে এখানে কেন আনছেন? আপনাদের সাথে তো আমার কোনো শত্রুতাও নাই। ভাই প্লিজ আমাকে ছেড়ে দিন। তোকে না বললাম চুপ থাকতে? এখানে বস, আর কাজী সাহেব যা বলে তাই করবি তুই, আর না হলে। ওকে ভাই, তাই কর্ম। মেয়ের নাম শুনে একটু অবাক হলাম আর একটু ভালো করে তাকিয়ে দেখি, আরে এই মেয়ে তো সকালে ভার্সিটির মেয়েটা। একটু রাগ হলো। কাজী সাহেব আমাদের বিয়েটা শেষ করে আর আমাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করলো যাতে আমরা সুখে থাকতে পারি। পিছন থেকে আমাকে একজন ধাক্কা মেরে ইশারা করলো যে আমি মোনাজাত নিতে, কি আর করা, বাধ্য ছেলের মতো মোনাজাত নিতে হলো। কাজী সাহেব মোনাজাত শেষ করে পিছন থেকে একটা ছেলে মিষ্টি নিয়ে এটা সবাইকে দিল আর কাজী সাহেবকে 5,000 টাকা দিয়ে আমরা বাইরে চলে আসলাম। আমাকে গাড়িতে তোলা হলো, আমার পাশে আরেকটা বসলো। তারপরে একে একে করে 3 জন উঠলো। গাড়ি একটা বাড়ির সামনে থামলো, আমাকে একটা রুমে ঢোকালো। বাট আমার আর ভালো লাগছে না। এই মেয়ে আরিশা আমার জীবনটাকে উল্টাপাল্টা করে দিচ্ছে। আর এদিকে মনে হয় আমার আব্বু আম্মু আমাকে খুঁজে না পেয়ে কী অবস্থা আছে আল্লাহ জানে। এর মধ্যে আরিশা আসলো। কি বলছেন আপনি? আমার রাগে শোল্ডার টকবক করছে। আমি বললাম, আপনি জানেন আমার কত বড় ক্ষতি করেছেন? আমার জীবনটাই শেষ করে দিয়েছেন। কি করছি আমি? আপনার কথাটা শুনলে আমার রাগ ওঠে স্যার। এইভাবে কেউ কাউকে জোর করে বিয়ে করে? আমার ফোনটা তাড়াতাড়ি এনে দেন। আব্বু আম্মু আমাকে না পেয়ে হয়তো পুলিশকে জানিয়েছে। প্লিজ এনে দেন ফোনটা। এই নেন আপনার ফোন। রাগের বসে গিয়ে আরিফাকে একটা তাপ্পড় মেরে বসি আর বলি, আমার কাছ থেকে দূরে থাকেন। যান। দেখলাম আব্বু অনেক কল দিচ্ছে। আরিশা গালে হাত দিয়ে চুপ করে বিছানায় এক পাশে বসে পড়ে। আব্বুকে ফোন দে। আব্বু রিসিভ করে বলে, আদি তুই কই চলে গেলি? তোকে কতগুলো কল দিছি, কই আছিস বাবা? আমাকে বল, আমি আসছি, পুলিশকে জানিয়েছি। আব্বু ফোনটা সাইলেন্সে ছিল। আমি আমার এক ফ্রেন্ডের বাসায় আছি, কালকে আসবো। আব্বু টেনশন করো না। আব্বু আর আম্মুকে বলে আমি কল রেখে দিচ্ছি, ঘুমাবো বলে রেখে দিলাম। আমি কার্ডের কাছে গেলাম, তখনই আরিশা। সরি, আসলে আমি। থামিয়ে দিলাম আর বললাম, আপনি আর কোনো কথা বলবেন না, যা ওই পাশে গিয়ে ঘুমান আপনি। আমি একটা বালিশ আর একটা কোল বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। টেনশনে আমার ঘুম আসছে না। আর ওই থেকে যাকে বিয়ে করলাম তাকে এখন দেখি নাই। মেঘ কন্যাকে আমি কি বলবো? যদি সে আমাকে কল দিয়ে জিজ্ঞেস করে যে তাকে বিয়ে করতে, আল্লাহ ভালো জানে। ভোরবেলায় আমি ওখান থেকে পালাম। ওইসব চিন্তা করতে করতে আস্তে আস্তে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভেঙে দেখলাম মেয়েটা আমার বুকে ঘুমিয়ে আছে আর তার চুলগুলো তার মুখটা ডেকে রাখছে। আমি আস্তে করে তার মুখ থেকে চুলগুলো সরিয়ে দিলাম আর তাকে দেখে আমি অবাক হলাম, কারণ এত সুন্দর, এত মায়াবী চেহারা একটা মেয়েকে আমি বিয়ে করেছি। তার দিকে তাকিয়ে থাকতে আমার ভালো লাগছে। আমি ফোনটা বের করে কেউ একটা পিক তুলে রাখলাম। আস্তে করে তাকে এক পাশে রেখে ফোনটা নিয়ে আমি বাথরুমে গেলাম। গিয়ে মেঘকণাকে কল দিল, বাট কল ঢুকলে কিন্তু রিসিভ হচ্ছে না। আবার দিলাম, তাও হচ্ছে না। বাথরুম থেকে বের হয়ে আবার দিলাম, বাট দেখলাম বিছানা বালিশের নিচে কাঁপছে। মনে হয় আরিশা ফোন হবে। আমি কি বালিশের নিচ থেকে ফোনটা বের করে দেখি, এ কি, এ তো আমার নাম্বার। আবার দিলাম কর, শিওর হবার জন্য। হয়তো ঘুমের ঘরে উল্টাপাল্টা দেখছি তাই কল দিলাম। না, ঠিকই তো। তার মানে আমার সাথে মেঘকন্যা গেম খেলেছে। আরিশা মেঘকন্যা। ওকে, আমি ফোনটা রেখে আরিশাকে নিচ থেকে উপরে তুলে দিলাম আর আমি বারান্দায় চলে আসলাম। কিছুক্ষণ পরে আরিশা ঘুম ভেঙে আর আমাকে না দেখতে পেয়ে সে বাথরুমে চলে গেল। ওইখানে না দেখে সে এইবার জুড়ে জুড়ে কাঁদতে থাকলে আমার নাম নিয়ে আমি বারান্দা থেকে দৌড়ে তার সামনে আসলাম। সে আমাকে দেখে আমাকে জড়িয়ে ধরলে আর বলে, কই চলে গেছিলা তুমি? আমি তো বারান্দায় ছিলাম, বারান্দাটা অনেক সুন্দর। আমি মনে করছি তুমি আমাকে ছেড়ে চলে গেছো। চলে যেতাম, বাট কি